তো আজকের আমাদের আলোচনার বিষয় ছিল আমরা আজকের কথা বলবো হচ্ছে প্র্যাকটিক্যাল যে জিনিসটা আমরা দেখলাম যে আসলে এতদিন পর্যন্ত আমরা যে জিনিসগুলো শিখেছি কিওয়ার্ড প্লেসমেন্ট অন পেজ ইস্যু সবকিছু প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আসলে প্র্যাকটিক্যালি দেখলাম যে কিভাবে কাজ হয়, কিভাবে আমরা এইগুলিকে অন পেজে ইমপ্লিমেন্ট করি, সঠিকভাবে ইমপ্লিমেন্ট করি এই বিষয়টা। তো আমি এটা দেখানোর জন্য মূলত ওয়েবসাইট দরকার অবশ্যই, কারণ আমাদের কিন্তু একটা বিষয় আমি আগেই বলেছি যে আমরা যারা এসইও শিখি যে জিনিসটা আমাদের কাজ সেটা কিন্তু আমাদেরকে নিয়ে করতে হবে। তো আমরা যারা এসইও শিখি আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমাদেরকে অবশ্যই এবং অবশ্যই ওয়েবসাইট নিয়ে আমাদেরকে আগাতে হবে, কারণ ওয়েবসাইট ছাড়া যদি আমরা আগাই তাহলে আসলে আমাদের লাভ নেই। হ্যাঁ, আমরা যখনই কাজ করব, যখনই যার জন্যই কাজ করবো না কেন, আমাদেরকে চেষ্টা করতে হবে ওয়েবসাইট নিয়ে। যে সাইকেল চালানো শিখবে তার জন্য সাইকেল থাকতে হবে, সেরকম ভাবে যে এসইও শিখবে তার একটা ওয়েবসাইট নিয়ে প্র্যাকটিস করলে এটা বেটার রেজাল্ট আসবে। তো আজকের আমরা এই প্র্যাকটিক্যালটাই দেখব। একটা বিষয় আমি আগে একটু ক্লিয়ার করি, আমরা কোনো ওয়েবসাইট ডিজাইন ডেভেলপার না। হ্যাঁ, ডিজাইন ডেভেলপমেন্টের দিকটা আলাদা, কমপ্লিটলি আলাদা, ওটা আলাদা একটা স্কিল যেটা হ্যাঁ আপনার থাকতেই পারে। কিন্তু কথা হচ্ছে আমরা ডিজাইন ডেভেলপার না, আমরা হচ্ছে এসইও প্রফেশনাল হিসেবে কাজ করছি, যেখানে আমাদের কাজ হবে ওই ওয়েবসাইটের মধ্যে হ্যাঁ ডিজাইনিং যদি কোনো প্রবলেম থাকে সেটা খুঁজে বের করা, প্লাস হচ্ছে এগুলোর সলিউশন কিভাবে আসা যায়, কার মাধ্যমে কি সলিউশন হবে এই জিনিসগুলো খুঁজে বের করা, এবং আমাদের ওয়েবসাইটকে একটা বেটার র্যাঙ্ক পজিশন দেয়া। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। তো আপনাদের ক্লাসে প্র্যাকটিসের জন্য, আজকের ক্লাসে প্র্যাকটিসের জন্য আমি গতকাল একটা ওয়েবসাইট তৈরি করেছি বলতে গেলে একটা ডামি ওয়েবসাইট। হ্যাঁ, ডামি বলতে গেলে আসলে এখানে কন্টেন্ট যেগুলি সেগুলি ডামি দেয়া, বাট আদার্স সবকিছু একদম রিয়েল ওয়েবসাইটের মতো করেই করা হয়েছে, যাতে কিনা আপনারা আসলে বুঝতে পারেন যে আসলে ওয়েবসাইটের মধ্যে আমরা যখন কাজ করি, ক্লায়েন্টের ওয়েবসাইট যখন আমরা হাত দেই তখন আসলে যে বিষয়গুলি থাকে বা থাকে না এই জিনিসগুলি যেন আপনারা বুঝতে পারেন, এই কারণে আমি ওয়েবসাইটটা তৈরি করেছি। তো চলুন আমি আগে স্ক্রিনটি শেয়ার দিই যাতে আপনারা দেখতে পারেন যে আমরা আসলে আজকে কোন ওয়েবসাইট দিয়ে প্র্যাকটিসটা করতে যাচ্ছি। ওকে, আজকের আমি আপনাদের প্র্যাকটিসের জন্য গতকাল আমি এই ওয়েবসাইটটি রেডি করেছি। ওয়েবসাইটটি হচ্ছে এটি হচ্ছে ওয়েবসাইট। এটা আমি গতদিন রেডি করেছি আপনাদের প্র্যাকটিসের জন্য, যে আপনারা যখন কাজ করবেন একদম কমপ্লিটলি আমি নিজে করেছি। এক্ষেত্রে কারণ ডেভেলপার নাই, কিছু নাই, সম্পূর্ণ আমার নিজের হাতে করা। সো এখন কথা হচ্ছে যে যদি আমি নিজেই করেছি এটা এটা বড় ইস্যুস না, ইস্যুটা হচ্ছে এটা ক্লায়েন্ট যখন আমাকে এসইওর কাজ দিবে তার ওয়েবসাইটে যে এসইও করা থাকবে না, এটাই স্বাভাবিক কথা। তো আমিও সেভাবেই করেছি, আমি কোনো প্রকার এসইওর কাজ করিনি, আমি জাস্ট শুধুমাত্র ওয়েবসাইট করাতে হবে। তারপরে ওই যে বিষয়টা এরকম না যে আমি তো জানি এসইও কি, তো অনেক জায়গায় এসইও বিষয়টা চলে আসছে, কিওয়ার্ড টিওয়ার্ড অনেক জায়গায় চলে আসছে। তো যাই আসুক ওটা বিষয় না, ওটা নিয়ে আমি তারপর কথা বলবো। তো আমি আজকে যে কথাগুলি আপনাদের সাথে বলবো একটু চেষ্টা করবেন গুরুত্বের সাথে দেখার জন্য। হ্যাঁ, কারণটা হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য আমি যে বিষয়গুলি আজকের বলবো চেষ্টা করব প্রত্যেকটা বিষয় নিয়ে খুঁটিনাটি বলার জন্য, যাতে আপনারা এই বিষয়গুলি ভালোভাবে বুঝতে পারেন, প্লাস আপনারা আপনাদের রিয়েল লাইফে কাজ করতে পারেন। সর্বপ্রথম কথা, ক্লায়েন্ট যখন একটা ওয়েবসাইট আমাদেরকে দেয় আমরা তার কাছে ফার্স্টে আস্ক করি যে তার টার্গেটটা কি। তো সে যখন আমাদেরকে বলে দেয় যে তার টার্গেট হচ্ছে র্যাঙ্ক করা, বা তার টার্গেট হচ্ছে এই কিওয়ার্ডগুলি দিয়ে ভালো পজিশনে যাওয়া, অথবা কেউ বলে যে এসইও করতে চাই, তো এই জিনিসগুলি আমাদের ক্লিয়ার হতে হয়। এই কথাগুলি নিয়ে আমরা লাস্টের দিকে আরো আলোচনা করব ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে। তো এখন আমি সরাসরি ওয়েবসাইটের ভিতরে যাব। একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করার সিস্টেম হচ্ছে আপনার ডোমেইন নাম থাকবে, ডোমেইন নামের পরে /wp-admin অথবা শুধু অ্যাডমিন দিয়ে আপনি চাইলে লগ ইন করতে পারেন। তো এটা দিলে আমাদের সামনে লগ ইন ড্যাশবোর্ড আসবে, এবং আপনি মনে রাখবেন ক্লায়েন্টের যখন আপনি কাজ করবেন ক্লায়েন্ট আপনাকে এই এরকম একটা ড্যাশবোর্ডের অ্যাক্সেস দিবে। ঠিক আছে, এরকম একটা ড্যাশবোর্ড। এখন কথা হচ্ছে সেখানে সে ক্লায়েন্ট আপনাকে কোন ধরনের অ্যাক্সেস দিবে এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। অনেক সময় ক্লায়েন্ট ফুল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেসটা দেয় না, সে দেখালো আপনাকে এসইও এডিটর অথবা আদার্স যে রোলগুলি আছে সেই রোল দিতে পারে। তো যদি আপনার অ্যাডমিনিস্ট্রেটর লাগে তাহলে আপনি ক্লায়েন্টকে বলবেন যে আমাকে অ্যাডমিনিস্ট্রেটর কন্ট্রোলটা দিতে হবে। ওকে, দেন ইউজার নেম পাসওয়ার্ড অ্যাজ ইউজুয়াল যেভাবে থাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করব।
মনে করুন আমি ফার্স্ট টাইম ক্লায়েন্টের ওয়েবসাইটে আসছি, এই হচ্ছে তার ওয়েবসাইটের লুক এবং আমি তার ওয়েবসাইটটা দেখছি। তো এখন এই যে আমি ক্লায়েন্টের ওয়েবসাইটটি দেখছি, এখন আমাকে এখানে অনেক বিষয় আছে যেগুলো আমি হয়তো ফার্স্ট টাইম যখন আমি বুঝবো না। যেমন আমার কথা আমি পার্সোনালি বলি, আমি যখন আমার লাইফে ফার্স্ট কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট নিয়ে কাজ করেছিলাম, আমার নিজের সামর্থ্য ছিল না তখন ওয়েবসাইট করার। সো আমার প্রথম হাতে খড়ি হয় ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে। আমি এই ড্যাশবোর্ডটার চেহারা দেখি ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে। সো আমি তখন জানতাম না ওয়ার্ডপ্রেসে কিভাবে ইভেন লগ ইন করতে হয়, এটা আমি শিখছি হচ্ছে ইউটিউবে যে হাউ টু লগ ইন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, এটা লিখে দেন আমি শিখছি। সো এরপর থেকে নিজেই ওয়ার্ডপ্রেস নিয়ে ঘাটাঘাটি করা, নিজেই করা এবং এখন আল্লাহর রহমতে যতটুকু নিজের প্রয়োজন ততটুকু আমি পারি। তো এটা আপনারাও পারবেন, এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নাই। ওয়ার্ডপ্রেস যথেষ্ট ফ্রেন্ডলি এবং আমাদের কাজ করার জন্য যথেষ্ট ইজি আছে এটা। সো এটা কোনো তেমন একটা ইস্যু না। সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যখন ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করবেন, অবশ্যই এবং অবশ্যই আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটটা ক্লায়েন্টের কাছ থেকে বুঝে নেয়ার আগে আপনি ক্লায়েন্টকে এটা নিজেই বলবেন যে তুমি তোমার ওয়েবসাইটের একটা কমপ্লিট ব্যাকআপ রেখে নাও। যদিও এটা সবসময় লাগে না, এসইওর কাজ করতে গেলে ব্যাকআপ লাগবে, বিষয়টা এরকম না, তারপরেও বলে নেওয়া ভালো যে তুমি তোমার ওয়েবসাইটে একটা কমপ্লিট ব্যাকআপ রেখে নাও, তোমার হোস্টিং প্রোভাইডিং কোম্পানির সাথে কথা বলো অথবা তুমি নিজে একটা ব্যাকআপ রেখে নাও। যদি ক্লায়েন্ট নিজে না পারে রাখতে, সেক্ষেত্রে আপনাকে রাখতে হবে যে আপনি নিজে তাহলে ব্যাকআপ নেবেন। আচ্ছা, নেক্সট ইস্যু হচ্ছে এখন আমাকে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমাকে কাজ করতে হবে। তো আমি একটু একটা ওভারভিউ দিচ্ছি, অনেকেই আপনারা এখানে ওয়ার্ডপ্রেস জানেন, তারপরেও যদি দু একজন না জানে, আমি ওই দুই একজনের উদ্দেশ্যে এই ড্যাশবোর্ডটা সম্পর্কে একটু বেসিক ধারণা দিচ্ছি। প্রথমত ড্যাশবোর্ডের মধ্যে এখানে আসলে আমি এখন ড্যাশবোর্ডে আছি মেনুতে। ড্যাশবোর্ডে থাকা অবস্থায় এই জায়গাটা আমি আপডেট একটা অপশন পাবো। এটি হচ্ছে ওয়ার্ডপ্রেস এর মধ্যে যদি কখনো কোনো আপডেট আসে, ওয়ার্ডপ্রেস এর নিজের যদি কোনো আপডেট থাকে, ওয়ার্ডপ্রেস এর প্লাগইনস, থিম এগুলো যদি কোনো আপডেট থাকে, সেটা এখানে আপনার নোটিফিকেশনটা আসবে। পোস্ট হচ্ছে ওয়ার্ডপ্রেস এর মধ্যে আমরা যেগুলি পোস্ট করি। আচ্ছা, একটা বিষয় বলি, পোস্ট আছে এখানে, পেজ আছে। পোস্ট পেজ দুটি ভিন্ন জিনিস, সেম না। হ্যাঁ, যদিও বা দেখতে অনেকটা আপনি মনে করতে পারেন সেম, বাট পোস্ট পেজ আলাদা। পোস্ট কোনটা? পোস্ট হচ্ছে যেটাকে আমরা কন্টেন্ট বা আর্টিকেল পাবলিশ করি, যেটাকে আমরা ব্লগ সেকশনে যাই। আমরা যে বলি ওয়েবসাইটে ব্লগ সেকশন থাকে, যেটা ফ্রিকোয়েন্টলি আপডেট হয়। এটা মনে রাখবেন, পোস্ট সবসময় আপডেট হয়, এটাকে বলি পোস্ট। পোস্ট যেটার মধ্যে আমরা ক্যাটাগরি সেট করতে পারি, ট্যাগ দিতে পারি। কিন্তু পেজ, জি না, পেজ ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় না। যেমন ওয়েবসাইটের মধ্যে আমরা যদি বলি অ্যাবাউট পেজ, হোম পেজ, কন্ট্যাক্ট পেজ, সার্ভিস পেজ, এগুলি সাধারণত আমরা খুব দ্রুত চেঞ্জ করি না আমরা। তো এই যে জিনিসগুলি হয়, এগুলি সাধারণত পেজ হয়। আর পোস্ট হচ্ছে যেগুলোকে আমরা ওই যে ব্লগ সেকশনের জন্য দিই, এটা হচ্ছে পোস্ট হয়। মিডিয়া, মিডিয়া হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা যা কিছু আপলোড করব। আপলোড করব বলতে গেলে আমরা যদি একটা ছবি আপলোড করি, একটা ইমেজ, একটা ভিডিও আপলোড করতে পারি, একটা পিডিএফ আপলোড করতে পারি, একটা ডকুমেন্ট ফাইল আপলোড করতে পারি, যাই আপলোড করি সবই মিডিয়া ফাইলে আমাদের অ্যাড হবে। কমেন্ট সেকশন দরকার নেই, এটা হচ্ছে কমেন্টের দিয়ে বোঝাই যাচ্ছে। ডাব্লিউপি ফর্মস, এটা হচ্ছে একটা প্লাগইনস। প্লাগইনস কি একটু পরেই আমি আসছি, এটা একটা প্লাগইনস। যদিও বা এটা সবসময় আমি বললাম এই রকম যে ড্যাশবোর্ড সবার থাকবে তা না, কিছু জিনিস কমন থাকবে, আমি কমন গুলো নিয়ে কথা বলি আগে, এটা কমন না। অ্যাপিয়ারেন্স এটা কমন, এটা সবার থাকবে। সো অ্যাপিয়ারেন্স সেকশনের মধ্যে গেলে আমরা বেশ কিছু জিনিস পাবো। অ্যাপিয়ারেন্স সেকশনের মধ্যে সবচেয়ে প্রথমে যেটা, সেটা হচ্ছে থিম, যে আপনার ওয়েবসাইটের ডিজাইন কেমন, ডিজাইনটা মানে থিমটা কি। ওয়ার্ডপ্রেস থিম দিয়ে হয় সাধারণত, তো থিম কোন থিম ইউজ করেছেন আপনি। তো এখানে আপনি ওয়ার্ডপ্রেসের থিমটা দেখতে পাবেন, যদিও থিম কাস্টমাইজেশনের কাজ আমাদের না। নেক্সট উইজেটস আছে, মেনু অপশন আছে এবং এখানে থিম এডিটর অপশন পাবেন। বাকি যেগুলি আছে এগুলি থিমের সাথে ডিফারেন্ট ডিফার করে, এক একটা থিমে এক এক রকম আসবে। সো এইখানে এই অপশনগুলি আমরা পাবো। এর মধ্যে কোনটার কি কাজ আছে, এটা আমরা যেটা প্রয়োজন শুধু সেটুকুই জানি। নেক্সট প্লাগইনস। প্লাগইনস কি? প্লাগইনস হচ্ছে ওয়ার্ডপ্রেস এর মধ্যে আমরা যখন কাজ করি, আমাদের কাজটাকে আরো সহজ করে দেওয়ার জন্য বিল্ট ইন কিছু ফাংশন থাকে। যেমন আমরা যারা স্মার্টফোন ইউজ করি, সবাই খেয়াল করেছেন যে স্মার্টফোনের মধ্যে আমরা বিভিন্ন অ্যাপ ডাউনলোড করি, অ্যাপ ইউজ করি। কেন? কারণ হচ্ছে ওই অ্যাপসটার কারণে আমরা নির্দিষ্ট একটা সার্ভিস বা একটা সুবিধা পেয়ে থাকি। যেমন মনে করো আমরা বিকাশ অ্যাপ ইউজ করি, ডিবিবিএল নেক্সাস যে অ্যাপসটা ইউজ করি। কেন ইউজ করি? কারণ হচ্ছে আমাদের ব্যাংকিংটা যেন আমরা ইজিতে করতে পারি। আমরা ফেসবুক মেসেঞ্জার ইউজ করি কমিউনিকেশনের জন্য। তো এই যে অ্যাপসগুলি, প্রত্যেকটা অ্যাপসের আলাদা আলাদা কাজ আছে। ঠিক সেইভাবে করে ওয়ার্ডপ্রেস এর মধ্যে কাজ করার জন্য এরকম বিল্ট ইন বিভিন্ন কিছু ফাংশন কাজ করার জন্য প্লাগইনস আছে।
একটা বিষয় শুধু মনে রাখবেন, প্লাগইনস যত বেশি হবে ওয়েবসাইট তত খারাপ অবস্থায় চলে যাবে। যেমন কিনা আপনার মোবাইলে অ্যাপস যত বেশি হয় আপনার ফোন তত স্লো কাজ করে। সো সিমিলার এখানেও প্লাগইনস বেশি তার মানে হচ্ছে আপনার ওয়েবসাইট আস্তে আস্তে স্লো হয়ে যাবে। শুধুমাত্র প্রয়োজন যে প্লাগইনস গুলি আমরা সেগুলি ব্যবহার করব, আদার্স প্লাগইন আমাদের দরকার নেই। ইউজার এটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে আপনাকে অ্যাক্সেস দিবে। যেমন আমি যদি এখানে ইউজারে যাই, দেখুন এখানে শুধুমাত্র একটা ইউজার আছে এখানে আমার। বাট আমি যদি এখানে ডিফারেন্ট ইউজার অ্যাড করতে চাই, নতুন ইউজার অ্যাড করতে চাই, এখানে অ্যাড নিউতে গেলাম। এইখানে যে আমি মানে ক্লায়েন্ট যখন আমাকে অ্যাক্সেস দিবে, ক্লায়েন্ট যদি না বুঝে ক্লায়েন্টকে বলে দিবেন যে তোমার ড্যাশবোর্ডে যাও, সেখান থেকে যে আমাকে অ্যাড ইউজার করে আপনার ইমেলটি দিয়ে দিবেন, আপনার ইমেল ইউজার নেম পাসওয়ার্ড সেট করে সে আপনাকে এখান থেকে ইউজার দিবে। এই যে রোল, এখানে সে আপনাকে এসইওর কাজ করার জন্য অন্ততপক্ষে এডিটর রোলটা দিবে, এইগুলি না, অন্ততপক্ষে এডিটর দিবে, আর তা না হলে অ্যাডমিনিস্ট্রেটর দিবে। দেন অ্যাড ইউজার করলে আপনার ইমেইলে একটা নোটিফিকেশন চলে যাবে, আপনার কাছে অ্যাক্সেস চলে যাবে। এই জায়গাটা হচ্ছে টুলস সেকশনটা আসলে আমাদের তেমন কোনো কাজ নেই। এটা হচ্ছে মূলত যারা ডেভেলপার, যারা ওই যে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করবে, যে মনে করেন আপনার ওয়েবসাইট এক জায়গা থেকে ইম্পোর্ট করছে, এক্সপোর্ট করছে, ডেটা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করে, তাদের জন্য এটা দরকার, এটা আমাদের দরকার। এটা একটা প্লাগইনস, যেটা আগেও বলেছি যে এটা মানে ওয়েবসাইট টু ওয়েবসাইট ভ্যারি করবে, সেটা নিয়ে আমি কোনো আলোচনা করছি, এটা প্লাগইনস। একটা সেটিংস এটা থাকবে, এটা কমন, এটা থাকবে। এখানে আমাদের কিছু কাজ আছে, এই কাজগুলি আমাদেরকে করতে হবে। যেমন এর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে যারা কিনা নতুন ওয়েবসাইট তৈরি করি তাদের জন্য, একদম বিগিনিং স্টেজে যারা মনে করেন এখন আমি একটা ওয়েবসাইট কেবল ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, এখন আমি ওয়েবসাইটটা লাইভ করব না, আমার ওয়েবসাইটটা মিনিমাম 10 দিন 15 দিন বা 1 মাস সময় লাগবে তৈরি হতে, তারপরে আমি লাইভ করব। তো তাদের যে কাজটা, তারা অবশ্যই সার্চ ইঞ্জিন বটকে ওয়েবসাইটে ঢুকতে দিবেন না। তাকে অবশ্যই আপনার উচিত মেইনটেনেন্স, ওয়েবসাইট যখন চলে, ওয়েবসাইটের মধ্যে যখন কিনা এই ধরনের কাজ হয় প্রথমবারের জন্য, তখন আমরা ওয়েবসাইটকে ওপেন করি না সার্চ ইঞ্জিনের জন্য। মানুষ আসুক, সার্চ ইঞ্জিন আসতে পারবে না, কারণ ভাঙাচোরা ওয়েবসাইট দেখলে আমারই একটা ব্যাড ইমপ্রেশন পড়বে। আমরা কি করি, চেষ্টা করি এটাকে বেটার করতে। তো তখন আমরা যেটা করব সেটি হচ্ছে সেটিংস থেকে রিডিং, একটা অপশন আছে, সেটিংস থেকে রিডিং এ যাব। সেটিংস থেকে রিডিং এ যাওয়ার পরে এই জায়গাটায় এই যে ডিসকারেজ সার্চ ইঞ্জিন, এই যে অপশনটা আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এই অপশনটাকে চেক মার্ক করে দিব এবং এখানে সেভ দিব। তাহলে অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটটা গুগল সার্চ ইঞ্জিন ভিজিট করতে পারবে। গুগল শুধু না, যে কোনো সার্চ ইঞ্জিনের জন্য এটা অফ হয়ে যাবে। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, আপনি যখন আবার কাজ করবেন, মানে সাইটটাকে যখন লাইভ করতে আসবেন, অবশ্যই এখান থেকে আপনাকে চেক মার্ক তুলে দিয়ে সেভ করে দিতে হবে। তা না হলে এই অবস্থায় যদি আপনি 10 বছরও ওয়েবসাইটটা অনলাইনে রেখে দেন, কখনো আপনার ওয়েবসাইট কোনো সার্চ ইঞ্জিনে আসবে না। ঠিক আছে? সো এটা একদিকে খুব ইজি, আবার একদিকে একটু রিস্কি। সো আমি এখন চেক মার্কটা তুলে দিলাম যেমন ছিল। আর একটা বিষয় সেটা হচ্ছে, মনে করুন ক্লায়েন্টের ওয়েবসাইট অলরেডি ইন্ডেক্সড, আপনি কাজ করছেন, তখন আপনি এটা অফ করবেন কিনা? জি না। একবার যে সাইটটা ইন্ডেক্স হয়ে যাবে সেই সাইট কাজ করার সময় আর অফ করবেন না, সেই সাইট ওপেনই রাখবেন, আপনার যা কাজ করার ওই ওপেন রেখেই কাজ করবেন। সো এই ছিল আমাদের টোটাল, আমি যদি বলি ড্যাশবোর্ডের মধ্যে বিষয়গুলি। সো এখন আসেন আমাদের এসইওর কাজ, যে জিনিসগুলি আমরা শিখলাম, যে ওয়েবসাইটের মধ্যে আমাদের কিওয়ার্ড প্লেসমেন্ট, এইভাবে যে বিষয় যেগুলো আমরা শিখলাম। সর্বপ্রথম মনে করি যে ক্লায়েন্ট আমাকে যে ওয়েবসাইটটা দিয়েছে, আমি তার ওয়েবসাইটে একটু যাই, ভিজিট করি। এটি হচ্ছে আমার ওয়েবসাইট, যেটা আমাকে ক্লায়েন্ট প্রোভাইড করেছে। এখন এখানে তাকে আমি মনে করেন আস্ক করেছি যে আপনি কোন কিওয়ার্ডে র্যাঙ্ক চান। ক্লায়েন্ট আমাকে মনে করেন বলল যে আমি চাচ্ছি আমি এসইও সার্ভিস প্রোভাইডার অথবা এসইও সার্ভিস প্রোভাইডার কোম্পানি ইন বাংলাদেশ, এই টাইপের কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাচ্ছি। তখন আমাকে যেটা করতে হবে, এই কমপ্লিট পেজটা কতটুকু ওই কিওয়ার্ড দ্বারা অপটিমাইজ করা আছে, এই জিনিসটা আমাকে চেক করতে হবে। আমি যেটা বললাম যে এখানে অনেক দামি কন্টেন্ট আছে, কারণ গতকালে আমি সাইটটা কেবল বানিয়েছি, তো দামি কন্টেন্ট অনেক জায়গা আছে, ওটাকে ইগনোর করেন, বাট ডিজাইনটার কথা জাস্ট ডিজাইনটাই ফলো করেন এখন জাস্ট যেভাবে আছে। আচ্ছা, সো এই যে এই ধরনের সাইট মনে করেন, যেখানে আমার মনে করেন এরকম একটা টার্গেট দেওয়া আছে যে কিওয়ার্ড নিয়ে, আমি এরকম একটা পেজ নিয়ে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন বাকি পেজগুলো কিভাবে করতে হবে। সর্বপ্রথম আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা অন পেজের যে ইস্যুসগুলি সম্পর্কে জেনেছিলাম, সেই ইস্যুসগুলির সাথে এই সাইটটাকে কম্পেয়ার করতে হবে, মিলাতে হবে।
যে এই জিনিসটা ঠিক আছে কিনা, এই জিনিসটা ঠিক আছে কিনা, এই জিনিসগুলো আমাকে দেখতে হবে। সর্বপ্রথম আমি যেটা করব সেটি হচ্ছে আমি ড্যাশবোর্ডে যাব, যাওয়ার পরে এর প্লাগইন সেকশনে যাব। আমি যে আগে দেখব যে এর কোনো এসইও প্লাগইন ইনস্টল করা আছে কিনা। এসইও প্লাগইন কোনটাকে বলছি, যে প্লাগইন দিয়ে আসলে আমরা এসইও কাজটা সহজে করতে পারি, এরকম কোনো প্লাগইনস ইনস্টল করা আছে কিনা। সো আমি এখানে দেখছি যে না, এরকম কোনো প্লাগইনস নেই। এখন যদি বলেন যে আপনারা কি করে বুঝবেন আছে কি নাই, এসইও প্লাগইনস গুলি সাধারণত যে প্লাগইনস গুলি সবথেকে বেশি জনপ্রিয় তার মধ্যে একটা হচ্ছে ইয়োস্ট এসইও, আরেকটা হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথ, এরপরে আছে এসইও প্রেস, এরপর আছে অল ইন অন এসইও। এই চারটাই কমন। এছাড়া আদার্স কোনো প্লাগইনস আপনি এসইওর জন্য অন্তত খুব একটা দেখবেন না, এটা কমন না, এগুলো কমন না একদম। তো আমরা এই চারটা কোনোটাই দেখছি না এখানে, তার মানে এসইও কাজ করার জন্য কোনো প্লাগইনস এখানে ইনস্টল করা নেই। এর পরবর্তী কাজ হচ্ছে আমার যেহেতু ইনস্টল করা নেই, তো আমি এখানে অ্যাড নিউতে যাব। এরপরে আমি এখানে সার্চ যে অপশনটি আছে, আমি এই সার্চ অপশনের মধ্যে আসব। এখানে এসে আমি আমার কিওয়ার্ডটি লিখবো, সরি কিওয়ার্ড বলছি মানে প্লাগইনটির নাম। আমি জাস্ট ইয়োস্ট কথাটি লিখলাম। এখন এখানে আমার যে প্লাগইনসটি আছে, এই যে দেখুন প্রথমেই চলে আসছে ইয়োস্ট এসইও, এই প্লাগইনসটি এভাবে করে শো করবে। তো আমার এখানে প্লাগইনসটা চলে আসার পরে এরপরে আমার কাজ হচ্ছে প্লাগইনসটা ইনস্টল করা। এই যে এখানে ইনস্টল। আরেকটি বিষয় মনে রাখবেন, আমি একটা কথা বলেছি, নতুন যারা বিশেষ করে বিগিনিং স্টেজে যারা কাজ করে, ফ্রেশাররা যারা, তারা একটা ভুল করে, সেটা হচ্ছে তারা বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন ধরনের প্লাগইনস এর কথা শুনে যে এই প্লাগইনস দিয়ে এই কাজ হয়, এই প্লাগইনস দিয়ে এই কাজ হয়, অনেক মজা লাগে। সো তারা একটার পর একটা প্লাগইনস ইনস্টল করে। এই কাজটা কখনোই করবেন না। যে প্লাগইনটা ইনস্টল করবেন অন্ততপক্ষে এই জায়গাটায় কয়েকটা বিষয় একটু দেখবেন। যেমন দেখুন এই প্লাগইনসটার রিভিউ 5 স্টার রিভিউ আছে, 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইউজার আছে যারা ইউজ করছে অলরেডি। এটা বর্তমান যে ওয়ার্ডপ্রেস ভার্সন তার সাথে এইটা যাচ্ছে এবং এটার আপডেট খুব ফ্রিকোয়েন্টলি এটা আপডেট করছে। সো এই জিনিসগুলি অন্তত দেখে একটু শিওর হয়ে যাবেন যে প্লাগইনসটা ভালো। নরমালি যেটা ইচ্ছে সেরকম প্লাগইন ইনস্টল করবেন না, এতে সাইটের ক্ষতি হয়। তো আমরা যেটা করব, দেখলাম প্লাগইনসটা বেটার, গুড একটা প্লাগইনস, দেন ইনস্টল, দেন অ্যাক্টিভ। এখন আমার প্লাগইনসটা অ্যাক্টিভ হয়ে গেল। কিভাবে বুঝলাম অ্যাক্টিভ হয়ে গেছে? এই যে নিচে আসুন, এই দেখুন এই যে ইয়োস্ট এসইও একটা অপশন এখানে চলে আসছে। ঠিক আছে? সো আমি তার মানে প্রথমে আমার একটা প্লাগইনস ইনস্টল করে নিলাম আমার এসইও কাজ করার সুবিধার্থে। এখন আসেন এই প্লাগইনসটা সেটআপ করতে হবে আপনাকে। প্লাগইনস ইনস্টল করেছেন ঠিক আছে, প্লাগইনসটাকে আমরা সেটআপ করব ওয়েবসাইটে কাজ করার সুবিধার্থে। ফার্স্টে আমি ইয়োস্ট এসইও তে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার সামনে জেনারেল অপশন আসবে, ইয়োস্ট এসইও জেনারেল অপশনটি এখানে আসছে। দেখুন এখানে আমাকে ফার্স্টেই বলছে কনফিগারেশনটা করার জন্য, যে এসইও কনফিগারেশন করে নাও ফার্স্ট টাইম এখানে আসছে। সো আপনারা চাইলে এটা করতে পারেন, না চাইলে নাই। এটা না করলে খুব একটা ক্ষতি হবে এমন না, বাট যেহেতু একটা অপশন আছে সো আমি দেখিয়ে দিচ্ছি। সো এখন আমি এটাকে কনফিগার করব। সো আমি এটা ক্লিক করলাম, যে কনফিগারেশন উইজার্ড। ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে, যেটা হচ্ছে আপনার একটা ইয়োস্টের উইজার্ড, যেটা এখানে আসবে। এরকম কিছু অপশন থাকবে এখানে। প্রথমটি কি বলছে, যে আপনার ওয়েবসাইটটা কি রেডি টু পাবলিশ, আপনার ওয়েবসাইটটা কি আন্ডার কনস্ট্রাকশন আছে না অলরেডি অ্যাক্টিভ। যদি আন্ডার কনস্ট্রাকশন থাকে, হতে পারে না আমার ওয়েবসাইট এখনো রেডি না, লাইভ করব না, তাহলে আমি এটা বলে দিব যে হ্যাঁ আন্ডার কনস্ট্রাকশন আছে। আর একটা যদি না আমার সাইট লাইভ আছে, তাহলে আমি এটা অপশন এ চুজ করব, দেন নেক্সট। আমার সাইটের টাইপ, আমার ওয়েবসাইটটা কোন ধরনের ওয়েবসাইট। তো এটা হচ্ছে আমার, আমি যদি বলি এটা হলো আমার এখানে যে অপশনগুলি আছে, আমি এখান থেকে যদি দেখি, একটা ব্লগ না, অনলাইন শপ না, নিউজ চ্যানেল না, স্মল না, কর্পোরেশন না, পোর্টফোলিও সাইট না, সামথিং এলস, অন্য কিছু। কারণ এখানে কিছুই তো অপশন মিলছে না আমার সাথে, আমার তো অফলাইন বিজনেস না যে স্মল অফলাইন বিজনেস দিব, অফলাইন তো বিজনেস না। তো আমি এটাকে সামথিং এলস দিলাম, দেন নেক্সট। এরপরে বলছে এখানে যে আপনার এটা কি অর্গানাইজেশন অর পার্সন, অর্গানাইজেশন বলতে পারি। সো অর্গানাইজেশন হলে এখানে বলছে তাহলে নেম অফ দ্য অর্গানাইজেশন।
সো আমি এখানে আমার ওয়েবসাইটের নামটি দিয়ে দিতে পারি, যেটি হচ্ছে এসইও গেম। আমি ডোমেইন নামটা আর কি, ব্র্যান্ড নাম যেটা সেটা দিয়ে দিলাম। দেন বলছে এখানে লোগো দিতে। ওকে, চুজ অ্যান লোগো। এখানে আমি অলরেডি লোগো আপলোড করে রেখেছি, এই যে লোগোটা, এই যে লোগোটা আপলোড করা আছে। সো এই লোগোটা এখানে দেখুন। এইবার এই লোগোটা আমি যখনই ওপেন করলাম, এখানে এই যে সিলেক্ট করলাম, দেন চুজ লোগো, এই যে সিলেক্ট হয়ে গেছে। এবার হচ্ছে ফেসবুক ইউআরএল, টুইটার ইউআরএল, একটা অর্গানাইজেশন তার থাকতেই পারে ফেসবুক পেজ, রাইট? এটা তো অবশ্যই থাকে। যেমন আপনার মনে করেন আমাদের একটা বিজনেস ওয়েবসাইট হলে তার কি ফেসবুক থাকে, তারপর হচ্ছে লিঙ্কডইন থাকে, টুইটার থাকতে পারে। যে যেগুলি অপশন থাকবে সেগুলি আমরা দিব, যদি না থাকে নেই। দেন আমাদের এটা ফিল আপ করা হয়ে গেল। এবার আমরা নেক্সট ক্লিক করছি। এরপরে বলছে যে আমি কি আমার পোস্টগুলিকে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে দেখাতে চাই? অবশ্যই ইয়েস। পেজগুলি দেখাতে চাই? অবশ্যই ইয়েস। এই দুটো কখনো আমরা নো করব না, এই দুটো ইয়েস থাকবে। এর পরবর্তীতে নেক্সট। মাল্টিপল অথর আছে আমার সাইটে? নো, মাল্টিপল অথর আমাদের সাইটে থাকে না, কারণ এটা কোনো ব্লগিং সাইট না যে মাল্টিপল অথর। লোকাল বিজনেসে কখনো মাল্টিপল অথর থাকে না। নেক্সট। এবার বলছে ওয়েবসাইটের নাম এটা, হ্যাঁ ঠিক আছে। টাইটেল সেপারেটর, টাইটেল সেপারেটর কাকে বলে? এই যেমন দেখুন ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা দেখি না যে এখানে দেখুন এই যে উপরে খেয়াল করুন কিভাবে আছে। প্রথমে আছে ওয়েবসাইটের নাম, দেন একটা ড্যাশ সাইন, তারপরে হচ্ছে মাই ওয়ার্ডপ্রেস ব্লগ। এটাকে বলা হয় সেপারেটর, যে মাঝখানে ড্যাশটা। এখানে বলছে ড্যাশ দেয়া আছে বর্তমানে, তো আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন। আমরা শিখেছিলাম যে আমরা ওয়েবসাইটের টাইটেল সেপারেটর হিসেবে দুটো জিনিস ইউজ করতে পারি, এক হচ্ছে পাইপ, তা না হলে ড্যাশ। আমি পাইপটি দিলাম। দেন নেক্সট। সাইন আপ করতে বলছে, ভাই সময় নেই, সাইন আপ করতে পারবো না। নেক্সট। ওকে, আমার কাজ ডান। দেন ক্লোজ। তো আমি আমার বেসিক সেটআপটা কমপ্লিট করেছি। দেখুন এই যে বেসিক সেটআপটা কমপ্লিট করে ফেলেছি, কোনো সমস্যা নেই, আমার বেসিক সেটআপ ডান। সো এই যে বেসিক সেটআপটা আমরা করলাম, এখানে কি আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? এই যতটুকু পর্যন্ত করলাম, এই পর্যন্ত যদি কোনো প্রশ্ন থাকে, কারণ আমি একটা স্টেপ যাব, আমি আস্ক করব। তো এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে এখনই করেন। স্যার বেসিক সেটআপটা না করেও তো কাজ করা যায়, তখন কি কোনো সমস্যা হয়? কোনো সমস্যা নেই, আপনারা যারা পারেন কাজ, আমি আগেই বলেছি এটা হচ্ছে একদম বিগিনিং স্টেজে যারা আছি। আমি জানি না আপনাদের এখানে 10 জন বা 11 জনের মধ্যে কেউ আছেন কিনা বিগিনিং স্টেজে। যারা আছি তাদের জন্য এটা ভালো করে নেওয়াটা ভালো। বাট যারা কাজ অলরেডি বুঝি, তাদের জন্য বেসিক সেটআপ না করলেও কোনো সমস্যা নেই, কারণ তারা তাহলে ভিতর থেকে অটোমেটিক্যালি সেই সেটআপগুলো আমরা করে নিব, এবং সেটা আমি দেখাবো একটু পরে কিভাবে ভিতর থেকে সেটআপটা করবো আমরা। ওকে, আর কোনো কোশ্চেন নাই? সো তাহলে আমি নেক্সট স্টেপে যাচ্ছি। এরপরে এখানে আমাদের ফিচার্স একটা অপশন আছে। ফিচার্স অপশনে শুধু খেয়াল রাখবো এখানে যেন সব অন করা থাকে, আর কিছুই না। এখানে যা আছে প্রত্যেকটি যেন অন থাকে, বাই ডিফল্ট অনই থাকবে। ওয়েবমাস্টার টুল, এই সেকশনের কোনো কাজ নেই, এটি আমাদের কোনো দরকার নেই। এখন বলতে পারেন এখানে তো ভেরিফিকেশনের জন্য এগুলো দিয়ে রাখছে, আমি বললাম কোনো কাজ নেই, সমস্যা নেই, এটা আমাদের লাগবে না। ওকে, কারণ ভেরিফিকেশন এখন মেথড চেঞ্জ হয়ে গেছে, এখন আর এখানে কোড বসায় ভেরিফিকেশনের টাইম নাই, এটা হয় না। সো আমরা এই অপশনের কাজ ডান, জেনারেল অপশনের কাজ। এরপরে আমাদের সব থেকে ইয়োস্ট এর মধ্যে গুরুত্বপূর্ণ অপশন, যেটা আমরা একটু আগে সেটআপ করলাম, সেই জিনিসটাই সার্চ অ্যাপিয়ারেন্স। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সেটআপ। সার্চ অ্যাপিয়ারেন্সে আসার পরে আমাদের সর্বপ্রথম এখানে জেনারেল সেকশন দেখুন, যেটা আমরা একটু আগে কিন্তু সেট করেছি, যে কি আমাদের এখানে পাইপ সাইন থাকবে, এটা আমরা সেট করেছি। তো এখানে আমাদের সেট করা লাগছে না। অর্গানাইজেশন সেট করেছি, আমরা লোগো আপলোড করেছি, আমরা অর্গানাইজেশন নাম দিয়েছি, ওই যে আমরা ফার্স্টে সেটআপ করেছিলাম সেইগুলো অটোমেটিক এখানে আছে। তো এই জায়গায় আমার আর কাজ করার দরকার নেই। পরবর্তীতে কি করব, আমরা এখান থেকে কন্টেন্ট টাইপ এখানে যাব। পোস্ট, পোস্টকে আমি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে দেখাতে চাই, আমি ইয়েস করে এসেছি, এই জিনিসটা ইয়েস। পেজ, পেজকে আমি দেখাতে চাই, সেটাও ইয়েস করেছি, সো ইয়েস। যদি নো করতাম তাহলে এখানে নো থাকতো, বাট আমি তো এটা দেখাতে চাই সার্চ রেজাল্ট পেজে, সো আমি দুটোকেই ইয়েস করে দেয়াই আছে, এটাকে আমার এখানেও কোনো কাজ নেই। মিডিয়া, মিডিয়ার এখানে মনে রাখবেন এই জায়গাটা মাঝে মাঝে হতে পারে কোনো কারণে আপনি হয়তো ক্লায়েন্ট ভুল করে হোক এটাকে নো থাকতে পারে। সো এই জিনিসটি একটু খেয়াল করবেন যে এখানে নো আছে কিনা, যদি নো থাকে অবশ্যই এটাকে ইয়েস করেন।
এটা যেন নো না হয়, হ্যাঁ, এটা ইয়েস থাকবে। আমরা মিডিয়া ইউআরএলটাকে এটাকে ইয়েস রাখবো, যেন গুগল এটাকে ক্রল করতে পারে বা করতে পারে, হ্যাঁ। তো এটাকে আমরা ইয়েস রাখবো, এটা মনে রাখবো। ট্যাক্সোনমিস এই জায়গাটায় একটা সেটআপ এখন বলবো, যেটা সব সময় যে কোনো প্রকার লোকাল বিজনেস হোক সেম সেটআপ, এটা তো চেঞ্জ হবে না, হ্যাঁ। ক্যাটাগরিজ নো করবেন, আবারও বলছি ক্যাটাগরিজ নো, এইটাকে নো করে দিবেন। নিচে আসেন ট্যাগ, ট্যাগটাকেও ক্লিক করে, এই যে ক্লিক করছি, দেন ট্যাগ নো। এর অর্থ হচ্ছে আমি চাই না আমার ওয়েবসাইটের ক্যাটাগরি এবং ট্যাগ কোনোটা গুগল ইন্ডেক্স করুক। সো এটা আমি চাই না, কারণটা হচ্ছে ক্যাটাগরি এবং ট্যাগ আসলে ডুপ্লিকেট কন্টেন্টের তৈরি করে। সো এই ঝামেলায় আমি যেতে চাই না। সো আমি আমার ওয়েবসাইটের ট্যাগ এবং ক্যাটাগরি দুটোকেই ইন্ডেক্স করতে দিব না, বিষয়টা মনে রাখবেন, হ্যাঁ। আমার ট্যাক্সোনমিজে এসে আমি ট্যাগস এবং ক্যাটাগরি এই দুটো অপশনে যে এটাকে নো করে দিব, জাস্ট বাটনটাকে নো করব। হয়ে গেলে নিচে এসে এইখানে সেভ, সেভ চেঞ্জেস, আমার সেভ হয়ে গেছে। ওকে, এরপরে কি আর্কাইভস। আর্কাইভসে আসার পরে অথর আর্কাইভ, এটাকে আমরা এনাবেল করার দরকার নাই। কারণ কি, আমরা আগেই বলেছি যে ব্লগ সেকশনে অথর নিয়ে আমাদের মাথামাতি নেই, এটা আমাদের মানে লোকাল বিজনেসে অথর নিয়ে আমাদের চিন্তা লাগবে না। তো এই জন্য এটা ডিজেবল আছে, কিন্তু এটা ডিজেবল থাকতো না যদি কিনা আমরা ওই যে আগে সেট আপ করেছিলাম তখন ডিজেবল করেছিলাম, এই কারণে ডিজেবল, তা না হলে এটা এনাবেল থাকতো। যদি এটা এনাবেল থাকে এটাকে আপনি ডিজেবল করে দিবেন। ডেট আর্কাইভ, ডেট আর্কাইভে এসে এটা আমাদের দরকার নাই, এটাকে ডিজেবল করে রাখবেন। ডেট আর্কাইভ কখনো আমার ওপেন রাখার দরকার নেই, এটাকে আমি ডিজেবল করে রাখবো। তার মানে অথর আর্কাইভ এবং ডেট আর্কাইভ দুটোকে ডিসেবল করে রাখবো এবং এখানে সেভ চেঞ্জ। এরপরে যে দুটো অপশন আছে ব্রেড ক্রাম্পস এবং আরএসএস, এই দুটিতে আমাদের কোনো কাজ করতে হবে না, এই দুটি যেমন আছে এরকম থাক, এই দুটো হাত দেওয়ার দরকার নেই। আমি আবারও বলছি, আমি লোকাল বিজনেস সেটআপ বলছি, সো লোকাল বিজনেসের জন্য এই দুটো হাত দেওয়ার দরকার নেই। এরপরে আমাদের সোশ্যাল সেকশন, যে সোশ্যাল, এই সেটআপটা অপশনাল, এটা আপনি চাইলে করতে পারেন, না চাইলে নাই। এটা এমন না যে এসইওর ক্ষেত্রে খুব বেশি ভূমিকা রাখবে, জি না, এটা এসইওর ক্ষেত্রে তেমন কোনো আপনাকে হেল্প করবে না। আপনি যদি চান, ওই যে একটু আগে বললাম, আপনার অর্গানাইজেশনের যে প্রোফাইলগুলি আছে প্রোফাইলগুলির লিংক এখানে চাইলে আপনি দিতে পারেন, এইটুকুই শুধুমাত্র, এর বেশি কিছু না। আর এখানে হ্যাঁ, ফেসবুকের জন্য অ্যাপ আইডি আছে, টুইটার আছে এবং পিন্টারেস্ট আছে, এইগুলি না দিলেও চলবে, এটা এমন কোনো ইস্যু না যে করতেই হবে, কারণ লোকাল বিজনেসের ক্ষেত্রে এই জিনিসগুলি সাধারণতভাবে থাকেও না। আর পিন্টারেস্ট যেটা আছে, হ্যাঁ, পিন্টারেস্টের ক্ষেত্রে পিন্টারেস্ট বিজনেসটা ভেরিফাই করতে হয়, ওটা ডিফারেন্ট ইস্যু। তো ওইটা আমি এখানে বলছি না, এটা আমাদের সেকশনের মধ্যে নাই, সো এটা নিয়ে আমি এখন আলোচনা করব না। এখানে শুধু যেটা বললাম এটা হচ্ছে আপনি আপনার যে সোশ্যাল লিঙ্কগুলি সেই লিঙ্কগুলি এখানে বসিয়ে দিতে পারেন। টুলস সেকশন, এই সেকশনটিতে আমরা যারা কাজ তেমন একটা জানি না, আমরা এই সেকশনগুলিতে হাত দিব। প্রথমত নরমালি আমরা এখানে এক্সপোর্ট ইম্পোর্ট এটাতে আমরা যাই না কখনো, এসইও কাজ করার সময় লাগে না। আমাদের এসইও কাজ করার জন্য শুধু যেটা লাগে সেটা হচ্ছে ফাইল এডিটর। কিন্তু আমি আবারও বলছি, আপনারা যারা নতুন কাজ শিখছেন দয়া করে এটার মধ্যে ঢুকেন না, কারণ আপনি যখনই ফাইল এডিটরের মধ্যে যাবেন এখানে দুটো অপশন পাবেন, একটা হচ্ছে রোবটস টেক্সট আর একটা হচ্ছে .htxs ফাইল। দুটোই খুবই গুরুত্বপূর্ণ দুটো ফাইল ওয়েবসাইটের জন্য। এবং এখানে যদি আমি একটা কোথাও একটা এই যে ডট দিলাম, এই ডটেরও একটা মানে আছে। সো এই জিনিসটা আমাকে একটু মনে রাখতে হবে যে আমরা যারা কোডিং বুঝি না, আমরা শুধু শুধু এই জায়গাটায় হাত দিয়ে যাব না। এমন কোনো ক্ষতি হবে না এখানে হাত না দিলে, এটা কোনো দরকার নেই। আপনি যেখানে হাত না দেন, যেমন আছে সেরকম রাখেন, কোনো ক্ষতি নেই, ঠিক আছে। সো আমরা যারা লোকাল বিজনেসের কাজ করছি এই জিনিসটা মনে রাখেন, এই জায়গাটায় ভুল করে যে কোনো ফাইলে চেঞ্জ করেন না, পুরো সাইটের প্রবলেম হয় এটা। সো এই পর্যন্ত ইয়োস্ট এসইওর আমরা সেটআপটুকু করে নিব আমাদের কাজের সুবিধার্থে। এরপরে আমরা সরাসরি চলে যাব আমাদের টার্গেট পেজে। সেটা কি ছিল আমাদের, যে আমরা আমাদের মনে করুন এই হোম পেজ, এই হোম পেজটাকে টার্গেট করেছি এসইও সার্ভিস কোম্পানি অথবা এসইও সার্ভিস প্রোভাইডার কোম্পানি ইন বাংলাদেশ, মনে করি এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে আমি দেখবো এখন যে এই কিওয়ার্ডে আসলে এই পেজটা কতটুকু অপটিমাইজ করা আছে বা কি কি করতে হবে। আমি এখানে চলে গেলাম ওয়েবসাইটের ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে যাওয়ার পরে অবশ্যই এটা পেজ স্বাভাবিক, কারণ আমি তো বলেছি যেটা হচ্ছে হোম পেজ, একটা পেজ এটা।
পেজে যাব, এই যে দেখুন আমার পেজগুলি আছে। হোম পেজ বুঝবেন কি করে? এই যে লেখা থাকবে ফ্রন্ট পেজ, হোম না লেখা থাকতে পারে বাট এই কথাটা লেখা থাকবে ফ্রন্ট পেজ। তো আমি এখন এইটার এডিটে যাব। এখানে একটি বিষয় আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমি দেখুন হোম পেজে যখনই আসছি তখনই দেখলাম শুধু এইটুকু, আর কিছু নাই। তার মানে এর ওয়েবসাইটের কন্টেন্ট কি এইটুকু? না, কারণ হচ্ছে এই যে ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে, এরা যেটা করছে সেটা হচ্ছে এরা একটা বিল্ডার ব্যবহার করছে, পেজ বিল্ডার যেটাকে আমরা বলি। যেমন আপনারা অনেকেই জানতে পারেন যে এলিমেন্টর আছে, তারপরে হচ্ছে আপনার WP বেকরি আছে, থ্রাইভ আছে, এরকম অনেক প্লাগইনস আছে যে মানে যেগুলি কিনা আপনার হচ্ছে একটা পেজ বিল্ডার, যা দ্বারা সহজে সুন্দর সুন্দর পেজ তৈরি করা যায়। তো এরাও যেমন একটা পেজ বিল্ডার ইউজ করেছে। প্রথমে আমি দেখেছিলাম এইখানে যে অরবিট ফক্স, এরা এইটা ইউজ করেছে অরবিট ফক্স, এর মাধ্যমে এই ওয়েবসাইটটা এভাবে সুন্দর করে হয়ে গেছে। এখন কথা হলো আপনি যদি মনে করেন যে আমি তো এখানে তাহলে কাজ করব কি করে, এসইও এর বিষয়গুলো আমি কিভাবে দেখবো, আমি তো এখানে বুঝতে পারছি না যে এসইও বিষয়গুলো কিভাবে করে দেখতে হয় বা কোথায় আমি যে পাবো। তো এখানে একদম বিগিনিং স্টেজে যারা আছে তারা যে কাজটি সাধারণত করবে এখানে, তারা হচ্ছে এই এডিটে যাবে, এডিটে আসার পরে এই জায়গাটায় এই যে আমি নিচে এইখানে আসার পরে এই যে ইয়োস্ট এসইও যেটা ইনস্টল করেছি আমি, এই ইয়োস্ট এসইওটি এই জায়গাটায় আছে দেখুন, এই যে ইয়োস্ট এসইওর একটা অপশন, প্রত্যেকটা পেজ এবং পোস্টের নিচে গেলেই আমি এটা পাবো। এখানে ফোকাস কিওয়ার্ড বলে একটা জায়গা আছে, এখানে আমাকে আমার টার্গেটেড বা প্রাইমারি কিওয়ার্ড যেটা সেটা দিতে হবে। সো মনে করছি আমার প্রাইমারি কিওয়ার্ড হলো আমি ধরে নিলাম আমার প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে এসইও সার্ভিস প্রোভাইডার ইন বাংলাদেশ, আমি ধরে নিলাম যেটা হচ্ছে আমার প্রাইমারি কিওয়ার্ড। একটা বিষয় লক্ষ্য করুন, যখনই আমি প্রাইমারি কিওয়ার্ডটা বসিয়েছি এই জায়গাটায় রেড হয়ে গেছে, এসইও রেড হয়ে গেছে। এই যে এসইওটা রেড হয়ে যাওয়া, এটা কেন? নিচে যদি আমি এইখানটা লক্ষ্য করি, এই জায়গাটায় এসইও অ্যানালাইসিস বলে একটা পার্ট পাবো, যে জায়গাটাতে যদি আমি ক্লিক করি এই জায়গায় তিনটা কালার থাকবে এরকম, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে অরেঞ্জ, একটা হচ্ছে গ্রিন। গ্রিন মানে হচ্ছে অল গুড, আপনি খুব ভালো কাজ করেছেন এসইও তে। অরেঞ্জ মানে যদি চেঞ্জ করতে পারেন চেঞ্জ করেন, চেঞ্জ করলে বেটার হয়। রেড মানে অবস্থা ভালো না। সো এখন আমাকে এইখানে যে প্রবলেমস গুলি আছে সহজে এই প্রবলেমগুলি একটা একটা করে সলিউশন করতে হবে। আমার পেজ থেকে যে যে প্রবলেমগুলি আমি এখানে পেলাম প্রত্যেকটি আমাকে সলিউশন করতে হবে, কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলাটা যেটি সেটি হচ্ছে আমি এখানে পেজ বিল্ডার ব্যবহার করা হয়েছে, আগেই বলেছি। সো পেজ বিল্ডারের যে কাজগুলি সেগুলি যদি আমি এখানে করতে যাই, পেজ বিল্ডারের চেঞ্জের ফলে এইখানে রেজাল্টে খুব বেশি একটা চেঞ্জ আসবে না, কারণ পেজ বিল্ডারটা আলাদাভাবে কাজ করে। আপনি দেখতেই পাচ্ছেন পুরো সাইটের ডিজাইন কিছুই নেই, শুধুমাত্র এইটুকু কন্টেন্ট এখানে আছে, আর কিছু নাই। সো পেজ বিল্ডারটা কিন্তু এখানে কাজ করছে না, পেজ বিল্ডারটা আলাদাভাবে আছে। সো আপনি এই জায়গাটায় যদি দেন কোনো চেঞ্জ করেন, সেটার ইফেক্ট এত দ্রুত এখানে আসবে না। তো এইখানটা এভাবে দেখে খুব ভালো কিছু বুঝতে পারবেনও না। তবে হ্যাঁ, যে জিনিসগুলো এখানে আমরা ভালো করতে পারি বা ঠিক করতে পারি সেটাকে আমি একটু আগে দেখি। আমরা প্রথমেই জেনেছি যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের সার্চ প্রিভিউটা কেমন আছে। যেমন দেখুন এখানে সার্চ প্রিভিউটা মোবাইল ভিউ দেওয়া আছে, আমি যদি ডেস্কটপ ভিউ যাই এই যে সার্চ রেজাল্ট পেজে আমার ওয়েবসাইটটা এইভাবে করে দেখাবে। এখন একটাবার একটু খেয়াল করে দেখুন, এই যেভাবে দেখাচ্ছে এটা কি আসলে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হচ্ছে আমার জন্য? আমার কাছে কিন্তু মোটেই সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হচ্ছে না এটা। কেন হচ্ছে না? কারণটি হচ্ছে এই জায়গাটাতে আমার কোনো কিওয়ার্ড প্লেসমেন্ট নেই, আমার এখানে মেটা ডেসক্রিপশন সেট করা নেই, যেটা আমরা শিখেছি। সো আমি এইখানে ভালো করার জন্য, এসইও ফ্রেন্ডলি করার জন্য আমি কি করব? এটা চেঞ্জ করব। কিভাবে? এই যে এডিট স্নিপেট ক্লিক করব। এইবার দেখুন এই জায়গাটায় টাইটেল দেওয়ার অপশন এসছে এবং এই যে মেটা ডেসক্রিপশন দেওয়ার জায়গা চলে এসছে। আমরা শুনেছিলাম যে আমাদের প্রত্যেকটা কন্টেন্টে মেটা ডেসক্রিপশন দিতে হয়। সো এইটা হচ্ছে সেই জায়গা যেখানে আমাদেরকে ইউনিক মেটা ডেসক্রিপশন লিখতে হবে। সো আমি আপাতত টাইটেলে যাচ্ছি।
বাই ডিফল্ট টাইটেল যেটি সেটি দেয়া আছে, আমি এগুলো কিচ্ছু রাখবো না, সব মুছে দিলাম, বাই ডিফল্ট টাইটেল রাখলাম না। আমি এখানে আমার মতো করে একটি টাইটেল সেট করব, কিওয়ার্ড ভিত্তিক টাইটেল সেট করব। যেমন এখানে দেখুন প্রবলেম 8টা আছে, বাট যখনই আমি এটি ঠিক করব দেখবেন এখানে প্রবলেম কমে যাবে। আমি এখানে মনে করুন আমার কিওয়ার্ডটি বসিয়ে দিয়েছি এখানে, এবং আমি আমার টাইটেলটি কমপ্লিট করলাম। প্রথমে কিওয়ার্ড, এরপরে সেপারেটর, তারপর হচ্ছে ব্র্যান্ড নেম বা কোম্পানি নেম। এখানে দেখুন একটা গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, তার মানে আমার টাইটেলটা ঠিক আছে। এটি যদি আরো বড় করতে চান দেখুন তাও করতে পারবেন, বাট এখানে গেলে এখানে দেখুন লক্ষ্য করুন ডট ডট চলে আসছে, তার মানে হচ্ছে আমার টাইটেলটা কমপ্লিট বেশি হয়ে গেছে। আমরা শিখেছিলাম টাইটেল রুলস কি, কত ক্যারেক্টার। তো এই জিনিসটা আমাদেরকে ফলো করে এখান থেকে দেখতে পারবো চাই। এবার আসুন মেটা ডেসক্রিপশন, আমাদেরকে বলছে মেটা ডেসক্রিপশন দেওয়ার জন্য। তো আমি একটা কাজ করি, আমি আমার কন্টেন্ট থেকে একটা অংশ কপি করে আপাতত দিয়ে দিই, হ্যাঁ, বোঝার জন্য। এই যে মেটা ডেসক্রিপশন, দেখুন আমি যখন মেটা ডেসক্রিপশনটা দিয়েছি, ওকে। এইবার আসুন আমি এই যে মেটা ডেসক্রিপশন বসালাম আর এটা দেখালাম, এইখানে দেখুন প্রবলেম একটা কমে গেছে। কোন প্রবলেমটি কমেছে, আমি যদি যাই নিচে এইখানে দেখবো যে আমার প্রবলেম এই জায়গায় এসইও টাইটেল গুড, এই প্রবলেমটি আমার সলভ হয়ে গেছে। মেটা ডেসক্রিপশন লেন্থ গুড, এইটাও সলভ হয়ে গেছে। কি ফ্রেজ ইন টাইটেল এটাও ঠিক হয়ে গেছে। এই প্রবলেমগুলি আমার সব সলিউশন হয়ে গেছে। বাট এইখানে একটা লক্ষ্য করুন, আমি তো যে জিনিসটুকু করছি সামান্য অংশটুকু কাজ করেছি, বাট তার জন্য কিন্তু আমার এখানে বেশ কিছু চেঞ্জ আমি অলরেডি দেখতে পাচ্ছি। এখানে একটা প্রবলেম দেখুন, কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন, যে মেটা ডেসক্রিপশনের মধ্যে দেয়া হয়েছে কিন্তু কিওয়ার্ড দেওয়া হয়নি। তো আমি এটাকে কিভাবে সলভ করব দেখুন, আমি এখানে যদি মেটা ডেসক্রিপশনের মধ্যে আমার কিওয়ার্ডটা বসিয়ে দিই, মেটা ডেসক্রিপশনের মধ্যে আমি আমার কিওয়ার্ডটা বসিয়ে দিলাম। এইবার আমি নিচে আসি, একটু খেয়াল করুন, দেখুন এখন আমার সেই প্রবলেমটি কিন্তু আর নেই। এখন এবার নিচে আসি, এই দেখুন মেটা ডেসক্রিপশনটা গুড হয়ে গেছে, এখন আর কোনো প্রবলেম নেই মেটা ডেসক্রিপশন। সো এইভাবে করে কিন্তু আমি এখানে ইনস্ট্যান্ট সলিউশনটা পাচ্ছি। কিন্তু আমি আগেও বলেছি যেহেতু আমরা পেজ বিল্ডার ব্যবহার করছি, তো বাকি যেগুলি আছে এইগুলি আমরা এখান থেকে পাবো না। এগুলি আমাদের পেজ বিল্ডার ওই সেকশনে যে আমাদেরকে ওয়েব পেজের মধ্যে কাজ করতে হবে, প্রত্যেকটা পার্টে যে আলাদা আলাদা ভাবে কাজ করে আমাদেরকে ওই জিনিসটা কমপ্লিট করতে হবে। তো এখানে আমরা তার মানে কতটুকু ঠিক করলাম, আমরা আমাদের হোম পেজের টাইটেল, ইউআরএল, মেটা ডেসক্রিপশন মানে সার্চ স্নিপেট প্রিভিউ যেটা আসবে, এটাকে আমরা কমপ্লিটলি ওকে করলাম। কাজ করা হয়ে গেলে এখানে এই যে আপডেট বাটন, আপডেট করে দিই। এখন আমি যদি আমার ওয়েবসাইটে যাই, দেখুন এই যে আমার আগের টাইটেল ছিল কি এইভাবে ছিল, আমি এটাকে রিলোড দিলাম। এইবার লক্ষ্য করুন উপরে আমি যে টাইটেলটি সেট করেছি দেখুন সেটি চলে আসছে। মেটা ডেসক্রিপশন যদি দেখেন, আমি রাইট ক্লিক করছি, ইন্সপেক্টে যাচ্ছি, সরি রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাব। এখানে যদি আমি দেখি, এই দেখুন আমার ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন আমি যেটি দিয়েছিলাম, এই যে মেটা ডেসক্রিপশনটি এখানে শো করছে, এই যে আমার ওয়েবসাইটের টাইটেলটি শো করছে। তার মানে আমি সঠিকভাবে এই ওয়েব পেজের জন্য টাইটেল মেটা ডেসক্রিপশনটা কমপ্লিট করতে পারছি। তার মানে অন পেজের আমরা যে তিনটা জিনিস শিখেছিলাম, ইউআরএল, তারপর হচ্ছে টাইটেল, আর হচ্ছে মেটা ডেসক্রিপশন, আমরা এইভাবে করে কাজ করতে পারি। নেক্সট হচ্ছে আমরা একটা পেজের মধ্যে কিভাবে আসলে কাজ হয়। চলুন আমি একটা সার্ভিস পেজে যাই, তাহলে হয়তো আমি বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারবো। তো আমি আপাতত এখান থেকে বের হয়ে আমি একটা সার্ভিস পেয়ে যাচ্ছি, মনে করুন ই কমার্স এসিও, ওই সার্ভিস পেজে যাচ্ছি। ই কমার্স এসিও আমি সার্ভিস পেজে চলে আসছি, দেখুন এটা হচ্ছে ই কমার্স এসিও তার সার্ভিস পেজ। তো আমি এখন এই পেজের মধ্যে তার এসইওর ইস্যুস গুলি আবার ঠিক আগের মতো ভাবে একটু দেখবো। আমার কিওয়ার্ড হচ্ছে এটি,
কিওয়ার্ডটি কপি করলাম, কপি করে মনে করুন আমি এখানে দিয়ে দিলাম, এখানে দিলাম। সিমিলার ভাবে এখানে বলছে রেড হয়ে আছে যে এসইও নট গুড, এসইও ভালো না। ওকে ফাইন, এবার আমরা একটু দেখি এসইও অ্যানালাইসিস এর প্রবলেমটা কি আছে। প্রথমে বলছে এই জায়গাটায় আমরা চেষ্টা করব বিষয়গুলি ভালো করতে। একটু ভালোভাবে খেয়াল করুন, গুড আছে 3টা, ইমপ্রুভমেন্ট দরকার 3টা এবং প্রবলেমস আছে 7টা। সো আমরা আসুন একটা একটা করে সলভ করি। আমরা প্রথমে যেটা সলভ করব সেটি ছিল সার্চ স্নিপেটটা, এটাকে আগে ঠিক করব আমরা। সো আমরা স্নিপেটে ক্লিক করলাম। আমার টাইটেলের মধ্যে কিওয়ার্ডটি কি আছে? হ্যাঁ, ই কমার্স এসইও আছে, বাট টাইটেলটি অনেক ছোট। আমি আগে বলেছি এত ছোট টাইটেল দিব না, আমরা একটু বড় করব আমরা। আমি যেটা করব এখন, পেজ এই পার্টটা বাদ দিলাম, বাকি সবই ঠিক থাকলো। এখানে মনে করুন আমি কিছু অ্যাড করলাম, আমি এখানে দিলাম যে ই কমার্স এসইও আছে, এটাকে আমরা এইভাবে দিই, ই কমার্স এসইও সার্ভিস ফাইবার। দেখুন আমি কি করলাম, টাইটেলটা লিখেছি, এখানে সেপারেটর আছে, সাইড টাইটেল আছে। এগুলি যদি চান মুছে দিয়ে সম্পূর্ণটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি লিখবো না বলে আমি একটু মুছে দিলাম, জাস্ট বাকিটুকু লিখলাম। তো আমি কি করলাম, আমার কিওয়ার্ডটাকে বসালাম, প্লাস এখানে টাইটেলটাকেও লেন্থটাকে ঠিক করলাম, বেশ ভালো একটা লেন্থ নিয়ে আসলাম টাইটেলটা। ওকে, এবার আমরা নিচের দিকে আসি, দেখি একটু কোনো প্রবলেম সলিউশন হয়েছে কিনা। দেখুন এখানে 3টা ছিল গুড, একটা বেড়ে গেছে, 4টা চলে আসছে। সেটা হচ্ছে এসইও টাইটেল উইথ গুড। ওকে, এবার আসুন মেটা ডেসক্রিপশন। আগের বারের মতো আমি একটু কপি করে নিচ্ছি কন্টেন্ট থেকে। একটা বিষয় বলি, আপনারাও চাইলে কন্টেন্ট থেকে কপি করে মেটা ডেসক্রিপশন দিতে পারেন, কোনো ইস্যুস নাই, কারণ এটা তো এই ওয়েবসাইটেরই কন্টেন্ট, সেটা কোনো ক্ষতির কোনো কিছু কারণ নাই। অথবা নিজেরা যদি বানিয়ে দিতে চান অবশ্যই ভালো, নিজেরা তৈরি করে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি আপাতত কিছু কন্টেন্টের অংশ কপি করছি জাস্ট আমার সুবিধার্থে। এখানে লক্ষ্য করুন, এখানে আমার এরকম চলে আসছে, বাট আমার চেষ্টা করতে হবে এটিকে অন্ততপক্ষে গ্রিন রাখার জন্য। মনে করুন আমি এই পর্যন্ত রাখলাম, হ্যাঁ, জাস্ট বোঝানোর জন্য, যদি আমার সেন্টেন্সটা কমপ্লিট না। আমি আগেও বলেছি আমি এখন ওইভাবে দেখাচ্ছি না আর কি। তো আপনারা যখন করবেন আপনাদেরকে ঠিক করে করতে হবে। এখন যদি আমি আবার নিচের দিকে আসি, দেখুন আমার প্রবলেম কমে গেছে একটি। এইখানে দেখুন আগে ছিল 4টি, এখন 6টি আছে। তার মানে মেটা ডেসক্রিপশন দেয়া হয়েছে এবং মেটা ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ডটাও সঠিকভাবে প্লেস করা আছে। ওকে, এবার আসুন আমি, তার মানে সার্চ রেজাল্ট পেজের আমি এই অংশটুকু ঠিক করলাম না, আমি টাইটেল, ইউআরএল এবং মেটা ডেসক্রিপশন ঠিক করলাম। একটি বিষয় শুধু সাবধান করে দিই, সেটি হচ্ছে যদি আমি দেখতাম এই যে ইউআরএলটি আছে, ইউআরএলটি যদি অপটিমাইজড না থাকতো, অর্থাৎ তার কিওয়ার্ড ভিত্তিক যদি না থাকতো, ধপ করে ইউআরএলটা চেঞ্জ করবেন না। বি কেয়ারফুল, আমি এটি আগেও বলেছি যে ইউআরএল এ হাত দিবেন না। এটি যদি চেঞ্জ করতে হয় পরে আমরা চেঞ্জ করব, বাট এখন না, এখন ইউআরএল এ হাত দিয়েন না আপনি। সো ইউআরএলটা বাদ দিয়ে আমরা টাইটেল এবং ডেসক্রিপশন দুটাকে চেঞ্জ করলাম এবং আমি তারপরে এসইও স্কোর দেখলাম, অনেক ভালো। এবার আসুন যে প্রবলেমগুলি আছে এগুলিকে আমরা একটু সলভ করি। সর্বপ্রথম প্রবলেম আউটবাউন্ড লিংক। এ বলছে আমাকে এটা যে আমরা এই পেজ থেকে বাইরের কোনো পেজে লিংক করিনি, বাইরের মানে নিজের ওয়েবসাইটের বাইরের কোনো পেজে লিংক করিনি। সো এটা আসলে গুগলের চোখে ভালো মনে হয় না, সে চায় যেন আপনি বাইরের কোনো ওয়েব পেজকে লিংক দেন। তো আমরা একটা কাজ করি, আমি একটা বাইরের ওয়েবসাইটকে একটা লিংক দেই। এটা দিতেই হবে এমন না, আমি আগেও বলছি যে দিতেই হবে এমন না, এটা ইচ্ছা। আপনি বাইরের ওয়েবসাইটকে চাইলে লিংক দিবেন, না দিলে দিবেন না, এটা আপনার ইচ্ছা। তো আসুন আমরা এখন অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে কিভাবে লিংক করি এই জিনিসটা দেখুন। মনে করুন আমার কিওয়ার্ড হচ্ছে এখানে এসইও স্ট্র্যাটেজি। মনে করুন এসইও স্ট্র্যাটেজি নিয়ে আমি একটা কন্টেন্ট আছে, সুন্দর একটা কন্টেন্ট, আমি ওই কন্টেন্টটাকে একটা ব্যাকলিংক দিই। তো আমি প্রথমে আমি যতটুকুকে অ্যাঙ্কর করব সেটাকে আগে সিলেক্ট করব। এইবার এখানে লিংক অপশনে ক্লিক করব। এইবার এখানে আমাকে লিংকটি বসাতে হবে যে ওয়েবসাইটে যাবে। তো আমি ওয়েবসাইট লিংকটি আমি লিখে দিচ্ছি আপাতত। মনে করুন
ধরুন এটি হচ্ছে ওয়েবসাইট, আমি জাস্ট বোঝানোর জন্য, হ্যাঁ, এখানে আপনি ওয়েবসাইট যেটা বসাবেন সেটি হবে। ওয়েবসাইটটি এখানে বসালাম। এখন এখানে বলছে ওয়েবসাইটে কি নতুন ট্যাবে ওপেন হবে কিনা। ওকে ফাইন, নতুন ট্যাবে ক্লিক করলে এটা নতুন পাশের ট্যাবে ওপেন হবে লিংকটি। এভাবে করে আমরা অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে লিংক করতে পারছি। এই যে লিংকটি করলাম, এবার আমি নিচে চলে আসি। একটু লক্ষ্য করুন এসইও প্রবলেমের এখানে আমার প্রবলেম দেখুন কমে গেছে, এবং প্রথমে যেটি ছিল আউটবাউন্ড লিংক, সেই প্রবলেমটি এখন কিন্তু আর নেই, সলভ হয়ে গেছে। এবং এখানে এই যে আউটবাউন্ড লিংক গুড চলে আসছে। নেক্সট ইন্টারনাল লিংক। ইন্টারনাল লিংক হচ্ছে আপনার এই ওয়েবসাইটের একটা পেজের সাথে আরেকটা পেজের লিংক। আমি আগেও বলেছি যে নিজের ভিতরে লিংকিংটা এটা অবশ্যই করতে হবে। সো আসুন আমি এখানে ইন্টারনাল লিংক করি। যেমন এখানে আমি আমার কোম্পানির নাম আছে এই যে এসইও গেম, সো আমি এটাকে দিয়ে আমি ইন্টারনাল লিংক করছি। লিংক করলাম, আমার যে কোম্পানির নামটি আছে সরাসরি কোম্পানির হোম পেজের সাথে আমি ইন্টারনাল লিংক করছি। কোম্পানির হোম পেজের সাথে আমি ইন্টারনাল লিংক করলাম। তাহলে আমি এক্সটার্নাল লিংক করলাম এবং ইন্টারনাল লিংক করলাম। এবার নিচে চলে আসেন। এবার লক্ষ্য করুন আমার প্রবলেমটি গন। এই যে এখানে এটা গুড হয়ে গেছে। নেক্সট হচ্ছে কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন। এটা আসলে অপশনাল। নিয়ম যেটা বলে সেটা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের শুরুর দিকে এই যে কন্টেন্ট আছে, কন্টেন্টের মধ্যে আপনার টার্গেটেড কিওয়ার্ডসটা রাখার চেষ্টা করুন। এটা হচ্ছে নিয়ম বলে, বাট আমি কিন্তু এখানে রাখিনি, এই কারণে এটা প্রবলেম বলছে। তো আমি যদি এটাকে সলিউশন করতে যাই, আপাতত আপনাদের দেখানোর জন্য আমি এখন জাস্ট এইটা কপি করলাম, কিওয়ার্ডটা আমার কপি করে মনে করুন এই জায়গাটায় জাস্ট বসিয়ে দিলাম। এটা কিন্তু আমি আবার বলছি মিনিংফুল হচ্ছে না, বাট আমি বসিয়ে দিলাম। আপনি এভাবে বসতে পারবেন না, আপনাকে অর্থবহ করে সেন্টেন্স তৈরি করে তারপর বসাতে হবে। তো এখন আমি কিওয়ার্ডটা বসিয়ে দিলাম। এইবার আমি যদি নিচের দিকে আসি, একটু লক্ষ্য করুন প্রবলেম গন, সব এখানে দেখুন সব ঠিক হয়ে গেছে। নেক্সট প্রবলেমটা কি বলছে, কি ফ্রেজ ইন সাব হেডিং। আমরা একটা বিষয় বলেছিলাম আগে যে আমরা আমাদের টার্গেটেড কিওয়ার্ডকে সাব হেডিং গুলিতে ব্যবহার করার চেষ্টা করব। তো এখানে যে সাব হেডিং গুলি দেয়া আছে, এখানে বলছে এটা কি কয়টা দিয়েছে, এক মিনিট দেখিনি প্রবলেমটা কি ছিল। কি ফ্রেজ আমরা ইউজ মোর কি ফ্রেজ, ও আচ্ছা আমি একবার ইউজ করেছি সাব হেডিং এর মধ্যে, বাট এ বলছে একের অধিকবার ব্যবহার করার কথা, যে তুমি আরো একের অধিকবার ব্যবহার করো। সেটা যদি আমার প্রয়োজন না হয় আমি কেন করবো বলেন। মনে করেন আমার প্রয়োজন না, তো শুধু আমি এটা ব্যবহার করবো না, এই প্রবলেমটি থাক, এটা আমি সলিউশন করব না। নেক্সট টেক্সট লেন্থ কম। এটা তো আপনি বুঝতে পারছেন যে এই ওয়েব পেজে কন্টেন্ট কম আছে, তো আমি যদি এটাকে বাড়িয়ে দিই, এইবার যদি আমি নিচের দিকে আসি, দেখুন কন্টেন্টের বিষয়টা ইস্যুটা গন। কিন্তু এখন যেটি আসে সেটা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। দ্য ফোকাস কিওয়ার্ড ওয়াজ ফাউন্ড 2 টাইমস। মাত্র 2 বার আমরা ফোকাস কিওয়ার্ডটাকে ব্যবহার করছি, যেটা 4 বার মিনিমাম থাকা উচিত ছিল আমাদের ফোকাস কিওয়ার্ডটা, যেটা ছিল ই কমার্স এসইও। সো আমি এখন যেটা করব, এই কিওয়ার্ডটাকে আমি আমার লেখার মধ্যে যে কোনো এক জায়গায়, আমার আপাতত আমি আগেও বলছি যে আমি মিনিংফুল কিছু দেখছি না, জাস্ট বসানোর জন্য এখন বসিয়ে দিচ্ছি। বাট আপনারা যখন কাজ করবেন আপনাদেরকে অবশ্যই এটা মিনিংফুল করে তৈরি করতে হবে। আপনারা এভাবে আমার মতো করে বসিয়ে দিলে হবে না। আমি শুধু প্রবলেমটার সলিউশন কিভাবে আসে এটি দেখাচ্ছি। এবার দেখুন এখানে নিচে আসি, দেখুন শুধুমাত্র একটা প্রবলেম আছে যেটা আমি সলিউশনে যাইনি, বাট যদি সলিউশন করতাম কি হতো সেটাও দেখিয়ে দিই। আমি তাহলে মনে করুন এখানে একটা হেডিং অ্যাড করব। এখানে একটা হেডিং অ্যাড করছি। এখানে আমি মনে করুন লিখলাম একটা হেডিং অ্যাড করলাম, মনে করেন H3 হেডিং অ্যাড করলাম। এখানে মনে করুন আমি আরেকটা হেডিং অ্যাড করব, ওকে, দুটো হেডিং অ্যাড করে দিলাম। এখন যদি আমি নিচে যাই, লক্ষ্য করুন
কোনো প্রকারের আমার এরর আর নেই। তার মানে কোনো এসইও প্রবলেম সে বলছে না যে না এসইও সবকিছু পারফেক্টলি আমি ওকে করেছি। তো কিভাবে ওকে করতে হয় এইটুকু অন্তত আশা করি বুঝতে পেরেছেন। যদিও আমি এখানে ডামি ভাবে করেছি, আমি দেখানোর জন্য আমার ইচ্ছা মতো কিওয়ার্ড বসিয়েছি, ইচ্ছা মতো টেক্সট বাড়িয়েছি, বাট আপনারা এটা করতে পারবেন না। আপনারা কি করবেন, ক্লায়েন্টকে নক দিবেন, ক্লায়েন্টকে বলবেন কন্টেন্ট কম, তো কন্টেন্ট দাও, কন্টেন্ট রাইটারের সাথে কথা বলবেন, কন্টেন্ট এইভাবে দিতে হবে, এখানে হেডিং হবে, এখানে কিওয়ার্ড বসবে, এটা আপনাদেরকে সাজেস্ট করতে হবে। এটাই এসইও এর কাজ, এটাই আপনি করবেন। এটা গেল একটা ইস্যু। নেক্সট হচ্ছে আমি এরপরে যদি দেখি অরেঞ্জ পার্টটা, ইমেজ অল্ট অ্যাট্রিবিউট। আমরা একটা বিষয় জানতাম ইমেজের ক্ষেত্রে, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা যখন কোনো কাজ করবো ওয়েবসাইটে ইমেজ তৈরি করা পর্যন্ত দেখেছিলাম, কিন্তু ওয়ার্ডপ্রেসে আপলোড করাটা দেখি। তো ইমেজ যখন আমরা কোথাও আপলোড করি, কোনো ওয়ার্ডপ্রেসে যখন ইমেজ আপলোড করি, তখন ওই ইমেজের মধ্যে কিছু কাজ থাকে, সেই কাজটাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। যখন আমরা এই ইমেজটা আপলোড করি, আমি যদি ইমেজটা রিপ্লেসে ক্লিক করি, রিপ্লেসে ক্লিক করলাম, ওপেন মিডিয়া লাইব্রেরি, এই যে দেখুন আমার ইমেজটি দেখাচ্ছে, এই যে ইমেজ। যখনই আমি একটা ইমেজ ওয়ার্ডপ্রেসে আপলোড করব, আপলোড করার সাথে সাথে আমাকে দুটো প্রপার্টি কমপ্লিট করতে হবে, এক অল্টার টেক্সট প্রপার্টি, দ্বিতীয় টাইটেল টেক্সট প্রপার্টি। অবশ্যই মনে রাখবেন অল্টার টেক্সট এবং টাইটেল টেক্সট এই দুটি আমাকে কমপ্লিট করতে হবে, কারণ গুগল আপনার ইমেজ দেখে বুঝবে না এটা কি ইমেজ, গুগল অল্টার টেক্সট রিড করে। সো আমি এখানে আমার কিওয়ার্ডটি দিয়ে দিলাম, দেন এখানে টাইটেলের মধ্যে সেম কথাটি আমি দিলাম, অথবা আমি চাইলে এখানে আমার মতো এরকম লিখতে পারি, এটা কোনো ইস্যু না। আপনি টাইটেলে যা খুশি লেখেন, প্রবলেম নাই, তবে অল্টার টেক্সট সবসময় সেটি লিখবেন যে নামে আপনি ইমেজটিকে রিনেম করেছেন। বি কেয়ারফুল, আমি আবারও বলছি, মনে রাখবেন গতদিন আপনাদেরকে দেখেছি যে ইমেজ রিনেম করতে হয় কিভাবে। সো যে ছবিটাকে যে নামে রিনেম করা হয়েছে ওই ছবিটাকে অল্টার টেক্সট ওই নামটাই দিবেন। দেন হয়ে গেলে এবার আমি এটাকে আবার সিলেক্ট, আমি নামটা চেঞ্জ করে দিলাম, অটো সেভ হয়ে গেছে, এখানে সিলেক্ট। ওকে, আমি কি করলাম, আমি ইমেজে অল্টার টেক্সট দিয়ে দিলাম। এইবার আমি একটু নিচে যে দেখি এই প্রবলেমটা আছে কিনা। এখন এখানে বলছে ইমেজ অল্ট টেক্সট, ইমেজ অন দিস পেজ ডু নট হ্যাভ অল্ট অ্যাট্রিবিউট। এখানে বলছে ইমেজ এখনো আছে এই পেজে, যেটার মধ্যে অল্ট অ্যাট্রিবিউট মিসিং আছে। তো চলুন আমি দেখি আর কোথায় ইমেজ আছে। এই একটা ইমেজ, আমি এই ইমেজে ক্লিক করলাম, আবার রিপ্লেস, ওপেন লাইব্রেরি, এই যে ইমেজটি, ওকে, এখানে আমি এটাকে অল্ট অ্যাট্রিবিউট দিয়ে দিলাম, টাইটেল ওই জায়গার মতো দিয়ে দিবেন, সিলেক্ট, ডান। এইবার যদি আমি নিচের দিকে আসি, এবার দেখুন ইমেজ নিয়ে আর কোনো কথা আমার এখানে বলছে না, তার মানে ইমেজের বিষয়টা পারফেক্টলি আমি ওকে করেছি। নেক্সট কি, কিফ্রেজ ইন স্ল্যাগ। স্ল্যাগ হচ্ছে ইউআরএল কে বোঝায়, যে তোমার যে কিওয়ার্ডটা এটা ইউআরএল এর মধ্যে শো করছে না, কারণ কি আমার কিওয়ার্ডটা দিয়েছিলাম আমি কি ই ড্যাশ কমার্স এসইও, আমি যে কিওয়ার্ডটা বসিয়েছিলাম যে ই ড্যাশ কমার্স, কিন্তু কিওয়ার্ড আছে কি ই কমার্স একসাথে, এই কারণে আমাকে এই প্রবলেমটা বলছে। সো এটা কোনো ইস্যুই না, আমি এটা কোনো প্রবলেম হিসেবে দেখছি না। এই জন্য আমি ইউআরএল এর মধ্যে শুধু শুধু হাত দিব না। তার মানে এখন যদি আমি বলি দেখুন আমার কাজ শেষ, এই যে আপডেট, পেজটাকে আপডেট করে দিলাম। এখন এই পেজটাকে আমি যদি প্রিভিউ করি, আমি যখন পেজটা প্রিভিউ করছি দেখুন পেজে যখন আসবো, একটা বিষয় লক্ষ্য করুন, এই যে উপরে দেখুন ইয়োস্ট এসইও এর যে এটা গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, তার মানে হচ্ছে এই পেজটাকে আমি আমার টার্গেট কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড যেটা ছিল সেটি দ্বারা সঠিকভাবে অপটিমাইজ করতে পেরেছি, বা সাকসেসফুলি আমি এটাকে অপটিমাইজ করেছি। তো এটা হচ্ছে আমাদের এক ধরনের অপটিমাইজেশন প্রসেস, যেটা লোকাল বিজনেসের সার্ভিস পেজ, তারপরে হচ্ছে লোকাল বিজনেসের হোম পেজ, এইগুলি অপটিমাইজ করতে ব্যবহৃত হয়। এখন এখানে একটা কথা আছে, যদি এই ধরনের ডিজাইনিং এর কাজগুলিতে আমরা হাত দিতে না পারি, সেই ক্ষেত্রে দুটো জিনিস করতে পারি। এক, আমি ক্লায়েন্টকে বলতে পারি, হেল্প চাইতে পারি, যে আপনি আমাকে সাহায্য করুন এই বিষয়টি কাজ করতে, আপনি আমাকে এভাবে সাহায্য করুন, আপনি আমাকে আপনার ডেভেলপার সাথে কন্ট্যাক্ট করিয়ে দিন, আমি এটা এইভাবে করে করতে হবে। সেকেন্ড, নিজে শিখে নেওয়া, নিজে শিখে নেওয়াটা আমি বেশি ভালো মনে করি, যদিও বা
ক্লায়েন্টের ওয়েবসাইটের ক্ষেত্রে প্রথমেই এই ধরনের কোনো প্রবলেম ইস্যু রেইজ হলে বুঝছেন না, ভাই কোনো কিছু ডিলিট করেন না, নিজে খুব বেশি উল্টাপাল্টা করেন না, কারণ সাইট যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ প্রজেক্ট শেষ। সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে আপনার প্রজেক্টটা ইম্পর্টেন্ট। সো যদি না বোঝেন ক্লায়েন্টকে খোলাখুলি ভাবে বলেন, অথবা আপনি নিজে যদি ক্লায়েন্টকে বলতে খারাপ লাগে কোনো ডেভেলপারের শরণাপন্ন হন, তার কাছ থেকে এই বিষয়ে হেল্প নেন যে কি করতে পারে আমি এখানে। সো আমি আপনাদেরকে একটা কমপ্লিট পেজের মধ্যে কিভাবে অপটিমাইজ করতে হয় পেজটাকে এই বিষয়টা দেখালাম এইটুকের মধ্যে। সো আপনাদের কি এই বিষয় নিয়ে কোনো কোশ্চেন আছে? স্যার একটা কোশ্চেন ছিল যে যখন এখানে তো আমরা দেখলাম দুইটার মতো ইমেজ আছে, তো দুইটা ইমেজে কি একই নাম দিয়ে দিব যে অল্টার টেক্সটের যে নামটা দিছি? আচ্ছা, এটা আসলে আমাদের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, আমরা যদি মনে করি যে দুটো ইমেজের ক্ষেত্রে আমি সেম নাম দিব, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। রিনেম আপনি সেম দিতে পারবেন না অটোমেটিক্যালি, তাই না? এটা তো আমি গতদিনে বলছি, কারণ একই নামে দুটো ইমেজ তো হবে না। কিন্তু অল্টার টেক্সট আপনি একই নামে 10টা ইমেজও করতে পারেন, কোনো ক্ষতি নেই, এখানে কোনো 1 2 3 4 কিছু আসবে না। তো যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনার কিওয়ার্ডটাকে বেশি জোর দিতে হবে, করেন। বাট আমার মনে হয় যে এটা না করে এরকম করা ভালো, যে মনে করেন আমি দিলাম একটা দিলাম এসইও ই কমার্স এসইও, আর একটা দিলাম বেস্ট ই কমার্স এসইও, অথবা দিলাম ই কমার্স এসইও কোম্পানি, এরকম দিলে মনে হয় আমার কাছে বেশি ভালো হয়। জি স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার যদি পেজ বিল্ডার দিয়ে কোনো কিছু করে তখন আমরা কি করব? আচ্ছা, পেজ বিল্ডার দিয়ে কোনো কিছু করলে আমরা কি করব? ওকে ফাইন, চলুন আমরা একটু এই ওয়েবসাইটটা কিভাবে করে এটা দেখি। পেজ বিল্ডারের কাজ খুব ইজি, বিলিভ করেন পেজ বিল্ডারের কাজ তেমন কোনো টাফেস্ট কিছু না যা করতে পারবেন না। হ্যাঁ, জাস্ট এটা ফার্স্ট টাইম বলে একটু খারাপ লাগবে এই, বাট এটা খুব ইজি। যে কোনো পেজ বিল্ডার কাজ বলেন না কেন, নিজে ঢুকলে নিজে বুঝে যাবেন কোথায় কি আছে, খুব একটা ক্ষতি বা প্রবলেম ফেস করবেন না। তারপরও প্রথমবার হলে বি কেয়ারফুল। সো আমি এটা দেখা কিভাবে করলাম, মনে করুন আমি এখন এর পেজ বিল্ডার ঢুকছি, হোম পেজে যেটা দেখলাম এর সিস্টেমটা হচ্ছে এর এডিট থেকে যাওয়ার নিয়ম নেই। এর নিয়মটা হচ্ছে এই বিল্ডারের জন্য এখান থেকে আমি কাস্টমাইজে যাব, ডিরেক্ট অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। যখনই আমি কাস্টমাইজে আসলাম, এই দেখুন আমার হোম পেজ। শুধু হোম পেজ না, হোম পেজের প্রত্যেকটা পার্ট এখানে আছে। এখন চাইলে আমি এখানে ক্লিক করে এডিট করতে পারি, অথবা এখান থেকে এডিট করতে পারি। যেমন আমি দেখুন, আমি মনে করুন আমি চাচ্ছি এখানে আমার কিওয়ার্ডটা বসাতে, আমার যে মেইন কিওয়ার্ড। তো আমি এখান থেকে এই যে ফন্ট পেজ সেকশন, এইটা আমি জানি কারণ আমি গতকাল এই ডিজাইনটা নিজেই করেছি, বাট আপনি জানেন না, আপনাকে সময় নিয়ে খুঁজতে হয়, প্রত্যেকটা দেখতে হবে। ফন্ট পেজ সেকশনের মধ্যে বিগ টাইটেল সেকশন, এখানে যাওয়ার পরে দেখুন এই যে টাইটেল দেয়া এসইও সার্ভিস কোম্পানি। সো আমি এটা কি করব, যেহেতু এটা আমার H1 ট্যাগে আছে, তো এটাকে আমি চেঞ্জ করব, এসইও সার্ভিস প্রোভাইডার। আমি আমার কিওয়ার্ডটাকে এখানে বসিয়ে দিব। কারণ কি? কারণ ওই যে আমি বলেছিলাম, আমাকে তো জানি আমি আমার কিওয়ার্ড কি হবে, এখানে আমি আমার কিওয়ার্ডটাকে এখানে বসিয়ে দিব এবং এখানে এটাকে পাবলিশ দিব। ব্যাস হয়ে গেল, আমি আমার হোম পেজে এটা চেঞ্জ করে ফেললাম, একটা অংশ গেল। এবার আমি কেটে দিব না, হ্যাঁ, ব্যাকে যাব, এখান থেকে ব্যাক। এবার যদি মনে করেন যে আমার ঠিক আছে এটা বসালাম, আমার কিওয়ার্ড এখানেও বসাতে হবে, বা অন্য পার্টে এই যে লেখার মধ্যে বসতো, এই লেখাটা কোথায় ছিল? এই লেখাটা কিন্তু আপনার এখানে ছিল না, এই লেখাটা হচ্ছে কোথায়, আমি যেটা প্রথমে এডিট করেছিলাম যখন, সেখানে ছিল এই লেখাটা। তো এইটা এডিট করতে হলে আবার আমাকে যেতে হবে হোমের এডিট। তো এইটা আমি এডিট করছি না আপাতত, আমি মনে করেন এই সেকশনটা এডিট করব। এইটা কি, এই যে ফিচার, এখানে কি দুইটা ফিচার আছে, মনে করেন আমি প্রথমটা ক্লিক করলাম, এই যে কন্টেন্ট, এখানে কিওয়ার্ড বসাতে চান, ফাইন, আপনি কিওয়ার্ডটা বসিয়ে দেন। মানে আমি যদি এইভাবে বলি যে কিওয়ার্ড প্লেস কম আছে, কিওয়ার্ড কম আছে এখানে বসানো, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে ইচ্ছা মতো কিওয়ার্ড বসাতে পারবেন। তবে হ্যাঁ, অবশ্যই মিনিংফুল কন্টেন্ট, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, নেক্সট, আমি যদি টিম মেম্বার এখানে চেঞ্জ করতে চাই, করতে পারি। কোনো কোনো জায়গায় চেঞ্জ করতে দরকার হলে আমি সেটাই করতে পারি। টিম সেকশনে যে আমার এখানে যা আছে আমি এডিট করতে পারি, কিওয়ার্ড বসাতে পারি। তো এভাবে করে আমি আসলে প্রত্যেকটা সেকশনে কাজ করতে পারি। হ্যাঁ, আমি আপনাদের দেখানোর জন্য এগুলো ডামি কন্টেন্ট সেট করে দিচ্ছি।
তবে হ্যাঁ, একটা জিনিস আপনাকে করতেই হবে, মাস্ট, যেটা আমি এই মধ্যে আমি দেখাইনি, সেটা হচ্ছে আপনাকে এই ওয়েবসাইটে থাকা প্রত্যেকটা ইমেজ চেক করতে হবে যে ইমেজগুলি অপটিমাইজ কিনা। যদি অপটিমাইজড না থাকে, ইমেজটাকে নতুন করে আপনি ডাউনলোড করেন, আবার অপটিমাইজ করেন, দেন আবার আপলোড করেন। এটা আপনাকে মাস্ট করতে হবে। তবে হ্যাঁ, সব পেজের জন্য না, যে পেজগুলিতে আপনি টার্গেট করে কাজ করবেন সেই পেজগুলিতে অনলি। সো আমরা আমাদের যে পেজগুলিতে কাজ করব ওই পেজে শুধু আমরা ইমেজগুলিকে অপটিমাইজ করব, তাহলে আমাদের হবে। সো এখানে ইমেজ কিভাবে অপটিমাইজ করতে হয় এটা আপনাদের শেখানো আছে। আর এখন তো এটাও দেখালাম যে ইমেজ যখন আপলোড করবেন, আপলোড করার সময় টাইটেল টেক্সট এবং অল্টো টেক্সটটা বসিয়ে দিবেন, বাস, তাহলে ইমেজটা কমপ্লিটলি অপটিমাইজড হয়ে গেল। সো এইভাবে করে আমরা এই পেজ বিল্ডারের মাধ্যমে এই জায়গাটায় আমরা সেটআপ করতে পারি বা কাজ করতে পারি। তো এইভাবে করে আমাদের যদি ডিফারেন্ট পেজ বিল্ডার থাকে, যেটা বললাম অন্যরকম পেজ বিল্ডার থাকলে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম এখান থেকে এডিটে গেলে পেজ বিল্ডারটা অ্যাক্সেস পাওয়া যায়। সো আপনি তখন এইখান থেকে এডিটে যে পেজ বিল্ডার অ্যাক্সেস পেয়ে যাবেন এবং দেন এখান থেকে আপনি কাজ করবেন। ওকে, স্যার একটা হলো যে আমি যদি পেজ বিল্ডার ইউজ করে কাজ করতে চাই, আমি কি পেজ সেকশন থেকে আমি যেতে পারবো? এখন যে স্ক্রিনটা আছে আমি এখান থেকে ইউজ করতে পারবো না, একই রেঞ্জ থেকে আমাকে যেতে হবে? বুঝি নাই, আরেকবার বলবেন। ধরেন আমি পেজ বিল্ডার দিয়ে কাজ করব, হুম, সেক্ষেত্রে আমাকে মানে যাব কোথা দিয়ে, অ্যাপিরিয়েন্স থেকে না পেজ সেকশন থেকে আমি কি? আচ্ছা, ম্যাক্সিমাম টাইমই আপনি যাবেন এখান থেকে ডিরেক্ট, এই যে হোম থেকে এডিট, মানে যে পেজে কাজ করবেন ওই পেজে এডিটে যাবেন। এডিটে যাওয়ার পরে পেজ বিল্ডারটা থাকলে এইখানেই দেখায় পেজ বিল্ডারটা, কিছু কিছু পেজ বিল্ডার এখানে সরাসরি চলে আসে, আর কিছু পেজ বিল্ডার এখানে উপরে দেখায় যে ক্লিক করলেই পেজ বিল্ডারটা আলাদা একটা পেজে ওপেন হয়ে যাবে, যে এই পেজ বিল্ডারটা কাজ করতে হলে আপনাকে এখানে ক্লিক করতে হবে, এখানে একটা বাটন চলেই আসবে। আচ্ছা, আমি এখান থেকেও কাজ চাইলে কাজ করতে পারবো? জি, মানে আমি এই সরাসরি আর কি এডিট মানে পেজ সেকশন থেকে গিয়েও আমি পেজ বিল্ডার ইউজ করে কাজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবেন, পেজ সেকশন থেকে পেজ বিল্ডার করে কাজ করতে পারবেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা রিয়েল এক্সাম্পল দেখাই। হ্যাঁ, আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে দেখাই। এই যে দেখুন, একটু আগে যেটা দেখেছেন এখানে কি সেরকম দেখছেন? অনেক কিছু এক্সট্রা আছে, অনেক কিছু এখানে এক্সট্রা আছে, যেগুলি আমাদের জানিও না। আমাদের অনেক কিছু এখানে এক্সট্রা আছে, কারণ এখানে থিম ডিফারেন্ট। এখানে পেজ বিল্ডার ইউজ করা হচ্ছে, ফিউশন বিল্ডার, পেজ বিল্ডার ব্যবহার করা হচ্ছে। সো এখানে যদি আমি একটা পেজ এডিট করি, সাপোজ আমি ওয়েবের হোম পেজে যাই, আমি একটা সার্ভিস পেজ মনে করুন, এখান থেকে আমি একটা সার্ভিসে যাচ্ছি, মনে করেন প্রথম সার্ভিসটা রুফিং কন্ট্রাক্টর, এর যে প্রথম সার্ভিসটা আছে, আমি এই সার্ভিস পেজটা মনে করুন এডিট করতে যাচ্ছি এখন, ঠিক আছে? তো আমি এখান থেকে পেজ অপশনে গেলাম, পেজ অপশনে যাওয়ার পরে আমি কোন পেজে কাজ করবো? এই যে রুফিং কন্ট্রাক্টর ব্রুকলিন। তো আমি এখানে একটু দেখি যে রুফিং কন্ট্রাক্টর ব্রুকলিন, এই যে রুফিং কন্ট্রাক্টর ব্রুকলিন, এই যে পেজটা। এখন কি করবো? এই যে এডিট, পেজ বিল্ডার থাকলে একটা জিনিস একটু বলে দিই, আপনার একটু স্লো কাজ করবে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন, পেজ বিল্ডার ইউজ করলে ওয়েবসাইটটা একটু স্লো কাজ করবে। এবার দেখুন, এই যে আমার সব কিছু এই যে পেজ বিল্ডারের মাধ্যমে চলে আসছে। এবার যদি আপনি একটু মিলিয়ে নেন, দেখুন মনে করুন আমি এখানে এই ইমেজ সেকশনটা দেখলাম, ইমেজের পরে এই যে জায়গাটা আছে, এই জায়গাটায় মনে করুন আমি কাজ করব। হ্যাঁ, এই জায়গাটায় আমি কাজ করব। ওকে, তো আসুন এটা কিভাবে করব। তার মানে এখানে হচ্ছে রেসিডেন্সিয়াল রুফিং কন্ট্রাক্টর লেখা আছে, এর নিচের প্যারাটায় কাজ করব। আমি একটু দেখি কোথায়, যে রেসিডেন্সিয়াল রুফিং কন্ট্রাক্টর লেখা, এর নিচের প্যারাটাতে আমি কাজ করব। সেটা কি? এই যে আমি কিভাবে কাজ করব এখানে, এই যে এখানে দেখি আমার কোন অপশন আছে কিনা, এই যে দেখুন এখানে ক্লিক করলাম,
এই দেখুন আমার কন্টেন্ট, নর্মাল কন্টেন্ট যেভাবে সেভাবে আছে। এই যে কন্টেন্টটা মিলিয়ে আনি, এই যেখানে কন্টেন্ট। এখন আমি এই কন্টেন্টটা আমার মতো করে চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করব, আমার যেটা ভালো লাগে সেভাবে করে কাজ করব। দেন হয়ে গেলে এই যে সেভ বাটন, আর যদি ভুল করে ফেলি এখান থেকে ক্যান্সেল করে দিব, সেভ করলাম না, হয়ে গেল, তাহলে আর ওটা সেভ হবে না। এবার মনে করুন আবার এর নিচের দিকে যাই, মনে করুন আমি এই ছবিটার নিচে এই সেকশনটার মধ্যে কোনো কিছু কাজ করব। ওকে, তাহলে এবার আসলে আমি দেখি ছবিটা কোথায় আছে। আগে এই যে ছবিটা আছে, এর পরের সেকশনটা, এই যে পরের সেকশনটা, এই সেকশনে যে আমি এই যে এডিট, এই যে আমার সেকশনটা। এবার এখানে আমার যা ইচ্ছা আমি এখানে চেঞ্জ করব, কন্টেন্ট দিলে দিব, দিয়ে সেভ করব। সো এটা আহামরি কোনো কঠিন কিছু না, খুবই সিম্পল, কাজ হয়ে যাবে, আপডেট, বাস শেষ। কি কোনো কঠিন কিছু? স্যার কঠিন না, হয়তো প্র্যাকটিস করলে আরো ইজি হয়ে যাবে। অবশ্যই প্র্যাকটিস করতে তো হবেই। দেখুন আমি আপনাদের একটু আগে কিন্তু বলেছি যে আমি কিন্তু আমার লাইফে ফার্স্ট কাজ করেছি ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে, ওয়ার্ডপ্রেস কি জেনেছি এটা ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে। তো আমিও প্রথম দিন যদি লগ ইন করি খুব ভয় পেয়েছি, কি কাজ করব, পেজ পোস্ট কি, কোনটা কি বলে, কোথায় কি আছে কিছুই জানতাম না। ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে ঘেটে 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 প্রত্যেকটা জিনিস আমি করছি। এখন পর্যন্ত আমার সেই ওয়েবসাইটটার কথা মনে আছে যেটা আমি কাজ করছিলাম। দেখেন সাইটটা, দেখেন আপনাদেরকে, এই যে এই সাইট দিয়ে আমার হাতে খড়ি, মানে আমার ওয়ার্ডপ্রেস জগতের হাতে খড়ি হচ্ছে এই সাইট দিয়ে। এবং আলহামদুলিল্লাহ প্রথম ক্লায়েন্ট ছিল ওয়ার্ডপ্রেসের, এবং সাইটটাকে আমি র্যাঙ্কে আনতেও পারছিলাম। 2 মাসের প্রজেক্ট ছিল, 2 মাসের প্রজেক্ট কাজ করে র্যাঙ্কে এনেছিলাম সাইটে। বাট মজার বিষয় হচ্ছে আমি যখন ওয়ার্ডপ্রেসে কিচ্ছু জানি না, এর যে সার্ভিস পেজ গুলো দেখেন, এই যে এখানে যে ডিজাইন দেখেন, এটা আমার নিজের করা। এখানে সার্ভিস পেজে এইরকম ভাবে যে ডিজাইনটা করা সম্পূর্ণ আমি নিজে করেছি। এখানে ক্লিক করলে যে তার ভিতরে পেজে যাচ্ছে, এই যে এখানে যে ক্লিক করলাম, ক্লিক করলে তার ইন্টারনাল পেজ, এই পেজের ডিজাইনটা পর্যন্ত আমার করা। তো এগুলো তো আমি কিছুই পারতাম না। তো আমি যদি একদম ফ্রেশার হিসেবে এই জিনিসগুলো করতে পারি, আপনি ভাই কেন পারবেন না? তো এটা সিম্পল, এই যে ছবিগুলা প্রত্যেকটা জিনিস আমার বসানো। তো এটা সম্ভব, হ্যাঁ, এটা এমন কোনো মানে রকেট সায়েন্স না যে পারবেন না, ইচ্ছা থাকলেই পারবেন, একদম সহজ কথা। কারণটা এইভাবেই বললাম যে এখন আমি দেখেন, আমি কিন্তু যেটা বললাম যে এই ওয়েবসাইটটা আমার তৈরি করতে 1 আওয়ার সময় লাগছে। সো এরকম একটা ওয়েবসাইট দিয়ে কিন্তু ঠিকই আপনি একটা ক্লায়েন্টকে দিতেই পারেন বানিয়ে। এই যে ওয়েবসাইটটা একদম যে আনপ্রফেশনাল ওয়েবসাইট, জি না, কখনো, এটা কমপ্লিটলি সুন্দর করে সাজান, অনেক সুন্দর একটা ওয়েবসাইট। সো এই জিনিসটা আপনি একটা সময় পেরে যাবেন, শুধু আপনাকে একটু সময় দিতে হবে। এই আর নিজের সাইট গুলো নিজে একটু যত বেশি পারবেন ঘাটাঘাটি করবেন, শিখবেন, আপনার জন্যই ভালো। আচ্ছা স্যার, আরেকটা ছোট করে একটা কোশ্চেন করি, যে এখানে যেমন আপনার সার্ভিস পেজটা আছে, সার্ভিস পেজের ভিতরে হয়তো বা 3-4টা আর কি মানে ক্যাটাগরির সার্ভিস পাবে, 2টা আছে এখানে, ই কমার্স তারপর সোশ্যাল মিডিয়া। ই কমার্সের জন্য একটা পেজ, তারপর সোশ্যাল মিডিয়ার জন্য। স্যার এই বিষয়টা কিভাবে করে একটু যদি দেখেন। এর তো মেনু করা, মেনু থেকে? জি, এটা তো মেনু করা, মানে ড্রপ ডাউন, এটা ড্রপ ডাউন মেনু করা। এখানে এটা আপনাকে মেনুতে যে করতে হবে। যেমন এখানে আমি মেনুটা যদি দেখাই, যদিও এটা আমাদের কাজ না, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। সরি, নয়েজ আসছে। আচ্ছা, এখানে যেমন আমাদের কাজ হচ্ছে এই জায়গাটায়, এই যে অ্যাপিয়ারেন্স, এখান থেকে মেনুস, মেনুতে যাওয়ার পর দেখুন এখানে আমার ফুটার মেনু আছে, বাট এটা ফুটার মেনু না আমারটা। আমি এখানে যাব, এই যে প্রাইমারি মেনু, এটা সিলেক্ট, এই যে লক্ষ্য করুন সার্ভিসের আন্ডারে এই দুটো আইটেম অ্যাড করা। এই দুটো কি পেজ, এই যে দুটো পেজ এখান থেকে যে সিলেক্ট করে এটা সার্ভিসের আন্ডারে অ্যাড করে দেওয়া হয়েছে, জাস্ট এই, আর কিছু না। আপনি আরেকটা পেজ চাইলে অ্যাড করতে পারেন, কারণ আমি চাচ্ছি অ্যাবাউটটাকে বা একটা পেজকে নতুন করে এখানে অ্যাড করতে। সেখানে সেই পেজটা যদি তৈরি করেন, এখানে চলে আসবে পেজটা, জাস্ট সিলেক্ট করে অ্যাড টু মেনু দিবেন, চলে আসবে। এবার এটাকে যেখানে নিতে চান, যেটা আন্ডারে দিতে চাইলে এভাবে ডানে সরিয়ে দিবেন, তাহলে এটা আন্ডারে চলে আসবে, মানে সাব মেনু। আর তাহলে নরমাল ভাবে এরকম থাকবে, ড্র্যাগ করে আর কি নিয়ে গেলেই হবে। জি, জাস্ট ড্র্যাগ করে নিয়ে গেলেই হবে, আর কিছু না। সিম্পল, এটা একদম সহজ মেনু। এটা
ওকে, তো এইটাই বললাম যে দেখুন এখন বর্তমানে মাত্র 1000 থেকে 1500 টাকা, 1500 টাকা দিয়ে একদম মানে স্বল্প মূল্যে বাংলাদেশের অনেক জায়গায় ডোমেইন সেল করছে। কোয়ালিটি ভালো না যদিও, বাট ভালো কোয়ালিটি আমার দরকার নেই। 1 বছর তো আমি সময় পাচ্ছি জীবনে ওটাকে নিয়ে যত প্রকার এক্সপেরিমেন্ট চালান নিয়ে সমস্যা কি? ওকে, সো আজকের আমরা একটা কথা ছিল, ওই যে আপনি স্যার বললেন যে ইমেজ অপটিমাইজ করা যদি না থাকে তখন মিডিয়া থেকে ওগুলোকে প্রপারলি ডাউনলোড করে আবার অপটিমাইজ করা। সেক্ষেত্রে যখন আমি ডাউনলোড করব, নতুন করে আবার অপটিমাইজ করলাম, আবার একটা আপলোড করলাম, তখন তো দুইটা ইমেজ হয়ে যাচ্ছে। তো আমি কি ওটা কি ডিলিট করে দিব? আচ্ছা, আমি একটু দেখাই দিই তাহলে একটা। হ্যাঁ, মনে করুন আমি এখানে সার্ভিস পেজে যাই, ই কমার্স সার্ভিস পেজ, যেটা আমি কাজ করলাম, এই পেজটা আসি। এই পেজে মনে করুন এই যে ইমেজটা আছে, এই ইমেজটা আমি একটু দেখি। আমি এখানে ফার্স্টে এখান থেকে আমি মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পরে আমি এই যে ইমেজটা ক্লিক করলাম। একটা বিষয় লক্ষ্য করুন, আমি যদি ইমেজটা দেখি এখানে, ইমেজটার ফাইল সাইজ 286 কেবি, অনেক বড় ইমেজ, অনেক লার্জ ইমেজ। সো মনে করুন ইমেজটা আমার দরকার নেই এত বড় ইমেজ। তো আমি কি করবো, ফার্স্ট ইমেজটাকে ডাউনলোড করবো। কিভাবে? এই যে নিচে দেখেন লিংক, কপি লিংক, লিংকটাকে কপি করলাম, লিংকটাকে পেস্ট করলাম, পুরো ইমেজটা চলে আসলো আমার। রাইট ক্লিক, সেভ ইমেজেস, ইমেজটাকে আমি সেভ করব। হ্যাঁ, মনে করুন আমি পিকচারের মধ্যে ইমেজটাকে সেভ করলাম, এখানে সেভ করলাম। ওকে, ইমেজটা আমার সেভ হয়ে গেল। ওকে, ইমেজ ডিলিট করবেন না আগে, খবরদার ডিলিট করবেন না আগে। সো আমার ইমেজটা সেভ হয়ে গেল এখন। ওকে, এবার আমি কি করব, আমি আমার ফোল্ডারে চলে যাব, আমার পিকচারে চলে গেলাম। এখানে দেখুন আমার ইমেজটা আছে, এই যে। আমি জানি ইমেজটিকে বড় ইমেজ লাগবে না, এটা ছোট করতে হবে। আমি আপাতত সাইজটাকে ছোট করি। এটার ফাইল সাইজ ছিল কত, 286। ওকে, সো আমি আগে এটার ফাইল সাইজটা কি করি, মনে করি এডিটে গেলাম, এটা পেন দিয়েই করা যায় আপনারা জানেন। রিসাইজ পিক্সেল, আমি মনে করি এটাকে জাস্ট 800 করে দিলাম। ওকে, এই যে আমার তো এইটুক ছবি হলেই হচ্ছে। দেন সেভ। এবার রিফ্রেশ করি, এবার ইমেজের সাইজে যাই, দেখেন অটোমেটিক্যালি 114 কেবি হয়ে গেছে। এইবার আমি করব কি, ছবিটাকে ওই যে কম্প্রেস করা যায়। সো আমি ইমেজটাকে একটু কম্প্রেস করি। ও হ্যাঁ, এখানেই করি, এই টুলে, যে এখান থেকে আমি ইমেজটাকে চুজ ফাইল, আমার পিকচার, দেন এখান থেকে আমার ইমেজ এই যে আছে, ডাউনলোড হয়ে গেছে। ওকে, সো আমি এখন আমার এই ফাইলটি পাবো কোথায়, ডাউনলোডস এর মধ্যে। ডাউনলোডসে চলে যাই, আমার ছবিগুলি দেখি এখানে। এই যে আমার ছবিটি দেখুন, মাত্র 44 কেবি। আমি ছবিটা ওপেন করি, সেম ছবি 44 কেবি, যেটা ছিল 286 কেবি। এখন আমি এটাকে রিনেম করব আমার টার্গেটেড কিওয়ার্ডস দ্বারা। ওকে, রিনেম করলাম, এবং অপটিমাইজেশনের বিষয়গুলো আপনারা অলরেডি জানেন, এটি আমি আর দেখাবো না। এইবার আমার কাজ ডান, অপটিমাইজেশন ডান, এবার এটাকে আপলোড করব। তো আমি এবার চলে যাচ্ছি আমার মিডিয়া ফাইলে। আমি এখানে কিছুই করলাম না, এখানে কিছুই করব না। হ্যাঁ, দরকার নেই আমার এখানে কিছু করা, আপাতত এটা থাকে এরকম। আমি আমার পেজে যাই, এই পেজের এডিটে যাই। এই পেজের এডিটে আসার পরে ছবিটি কোথায়, এই যে ছবিটাতে ক্লিক করেন, এই যে রিপ্লেস। আমি কি করব, রিপ্লেস করব, তার মানে কি আমাকে নতুন আপলোড করতে হবে। মিডিয়া ফাইলে কিছু নাই, আমার আপলোড। ডাউনলোডের মধ্যে ছবিটি আছে আমার, এই যে আমার ছবিটি 44 কেবি। ছবিটি ওপেন করলাম, এই দেখুন ছবিটি রিপ্লেস হয়ে গেছে। এখন আবার আমি চেক করবো এর অল্টার টেক্সট দেয়া আছে কিনা, হলো কিনা। মিডিয়া, এবার এই যে ওপেন মিডিয়া, এই যে ছবিটি আমার। এবার ছবিটার মধ্যে অল্টার টেক্সট দেন বা যা দেন এখান থেকে আপনি দিবেন, দেয়া হয়ে গেল এখানে। এবার সিলেক্ট, ছবিটি একদম সাকসেসফুলি অপটিমাইজড, আপডেট।
তাহলে আমার ছবিটা রিপ্লেস হয়ে গেল। এইবার মিডিয়া ফাইলে যান, এই যে মিডিয়া ফাইলে আমি আছি, এই যে পুরনো ছবিটা এইটা এবার ক্লিক করেন, এবার এখান থেকে ডিলেট পার্মানেন্টলি। ওকে, ব্যাস হয়ে গেল। এখন আপনার পেজে গেলে এইখানে যেমন পেজ ছিল সেভাবেই আপনি আপনার পেজটা পেয়ে যাবেন। আশা করি বোঝা গেছে। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, সো এই ছিল আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে কথাবার্তা, যদিও এটা খুবই ভেরি বেসিক, তারপরও আশা করি এই বেসিকটুকু আপনাদের অনেক হেল্প করবে যখন আপনারা ফার্স্ট টাইম কোনো ইউজার বা ক্লায়েন্টের কাজ করবেন। আর যেটা বললাম, এই জগতে একা কাজ করা যায় না, টিম লাগে। সো আস্তে আস্তে আপনারও টিম হবে, একবারে না, হবে, বাট টিম লাগবে, একা কাজ করতে পারবেন না। যেমন আপনার একজন ডেভেলপারের সাথে ভালো রিলেশন থাকতে হবে, একটা টিম মেম্বার থাকবে ডেভেলপার, কন্টেন্ট রাইটার থাকবে টিম মেম্বার, গ্রাফিক্স ডিজাইনার থাকবে টিম মেম্বার, তারপরে আপনার কমিউনিকেশন থাকবে, কমিউনিকেশন ম্যানেজার থাকবে টিম মেম্বার। এইগুলি থাকতে এটা লাগে, কারণ আপনি একা কয়টা কাজ করবেন ভাই, এটা পসিবল না। আর একটা সময় পরে যে আপনার নিজের কাজ করতে ইচ্ছাই করবে না, তো তখন ওইটা জাস্ট আপনাকে তখন মেনটেন করতে হবে। টিম ছাড়া লং রান পসিবল না, এটা মাথায় নিয়ে নেন। হ্যাঁ Sir, I have like one last question, which is like a little bit out of the topic. জি, বলুন। আপনি বলছিলেন স্যার এক পৃষ্ঠার যে ওয়েবসাইট গুলা, যেটা ধরেন এখন একটু ট্রেন্ডি আর কি, হ্যাঁ, তো যেহেতু ওই ওয়েবসাইটের আর কোনো পেজ নাই, সো আমরা যদি ওই ওয়েবসাইটকে ডিফারেন্ট মেজর কিওয়ার্ড দিয়ে যদি র্যাঙ্ক করাতে চাই, হুইচ ইজ লিটল ডিফিকাল্ট, যেটা আপনি আমাদেরকে আগে বলছিলেন, তো সেক্ষেত্রে যদি আমরা স্যার ওই ওয়েবসাইটে 3-4টা সাবডোমেইন করি, এটা কি তাহলে হোয়াট ইউ থিংক অ্যাবাউট ইট? আচ্ছা, সাবডোমেইন, আপনি যে কোশ্চেনটা করলেন, কোশ্চেনটা আমি একটু এভাবে বলি। সাবডোমেইন অর্থাৎ মনে করেন আপনার হচ্ছে staff.com.bd, এটা হবে এই টাইপের, যে মনে করেন a.staff.com.bd, সাবডোমেইন এভাবে হয়। তো সাবডোমেইন এটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট একটা ওয়েবসাইট বিহেভ করে, ঠিক আছে? আপনার যদি সাবডোমেইন হয়, এটা কিন্তু আপনার কমপ্লিটলি ডিফারেন্ট একটা ওয়েবসাইট বিহেভ করবে। মানে আপনি যদি সাবডোমেইন করেন মনে করেন পেজের জন্য, যে 5টা পেজের জন্য 5টা সাবডোমেইন করলেন, যে ঠিক আছে আমার 5টা কিওয়ার্ড টার্গেট করলাম এভাবে। তো এটা কিন্তু তাহলে আপনার র্যাঙ্কিংটা, হ্যাঁ র্যাঙ্কিং পাবেন না তা বলবো না, আলাদা আলাদা র্যাঙ্কিং আসবে, ঠিক আছে, বাট এটা কিন্তু ওই যে ওয়েবসাইটের একটা একসাথে যে ভ্যালুটা, এটা হচ্ছে না, 5 দিকে ছড়িয়ে যাচ্ছে, এবং এটা খুবই খুবই খারাপ প্র্যাকটিস হবে, এটা করেন না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি এর থেকে সাব ফোল্ডার করতে পারেন। সাব ফোল্ডার, ঠিক আছে। হ্যাঁ, সাব ফোল্ডারটা কি বুঝতে পারছেন? সরি, সাব ফোল্ডার মানে হচ্ছে ওই ক্যাটাগরি গুলো আরো বাড়ায় নিব আর কি। না না না, সাব ফোল্ডার মানে ক্যাটাগরি না। আচ্ছা এক মিনিট, আচ্ছা সাব ফোল্ডার কি আমি একটু বলি। সাব ফোল্ডার হচ্ছে, আমার স্ক্রিনটা খেয়াল করেন, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো? জি স্যার। এই ওয়েবসাইটটা লক্ষ্য করুন, এটা একটা ওয়েবসাইট, হ্যাঁ একটা ওয়েবসাইট, এটা লক্ষ্য করুন, কমপ্লিটলি কি ডিফারেন্ট না? ইয়েস স্যার। থিম ডিফারেন্ট, কন্টেন্ট ডিফারেন্ট, সবকিছু ডিফারেন্ট। তো এইটা হচ্ছে সাব ফোল্ডার করা। এই দেখুন mdfarookkhan.com, এরপর একটা ফোল্ডার করা হচ্ছে বাংলা। কিন্তু এটা করলে যে সুবিধাটা সেটা হচ্ছে, আমি এই ওয়েবসাইটের এই যে এইটা, এর ভালো ক্রেডিট গুলি আমার রুট ডোমেন পাবে। তার মানে এ যদি ভালো করে, বেটার র্যাঙ্ক করে, সেটার ভালো দিক এটাও পাবে। কিন্তু যখনই আমি সাবডোমেইন করব, তখন আমার সাবডোমেইন যদি ভালো করে, আমার রুট ডোমেন সেটার কোনো ভালো ফলাফল পাবে না, রুট ডোমেন আলাদাই থাকবে। তো এই কারণে মূলত আমরা সাব ফোল্ডারটাকে সাজেস্ট করি, নট সাবডোমেইন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ঠিক আছে তাহলে। হ্যাঁ স্যার, স্যার সাদামাটির ইয়াটা তো দেখার কথা ছিল স্যার। কি দেখার কথা ছিল? ওই যে সাদামাটি ই-কমার্স সাইটটা। না স্যার, SADA MATI.com। জি স্যার।
হ্যাঁ বলুন। উনি বলছে মেন্স ফ্যাশনটা নিয়ে কাজ করতে আর কি। মেন্স ফ্যাশন, আচ্ছা এটা নিয়ে কাজ করতে বলছে? জি স্যার। আবারও বলছি, শিওর? জি স্যার। আচ্ছা, সর্বপ্রথম তাকে একটা কথাই বলেন, এরপরে অন্য কথায় যান। তাকে বলেন তুমি তোমার ইউআরএল স্ট্রাকচার ঠিক করো আগে। আমি এখন আছি কোথায়? মেন্স ফ্যাশনে, রাইট? হুম। এরকম ইউআরএল কখনো গ্রহণযোগ্য না। এখানে এরকম ইউআরএল থাকবে sadamati.com/mansfashion। এরপরে আদার্স কথা, মানে এসইও এর বিষয়ে করেন আর যা করেন এরপরে বাকি কথা। আপনার ইউআরএল স্ট্রাকচারটাই সবচেয়ে বড় ভুল, এবং আমার ধারণা এই ওয়েবসাইটের প্রত্যেকটা ইউআরএল স্ট্রাকচার ভুল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে।